পাহাড়ের রানী দার্জিলিং থেকে তিনচুলার দিকে মেঘে ঢাকা পাহাড়ের মধ্য দিয়ে পাকদণ্ডী পথ দিয়ে যেতে যেতে পরে এই উপত্যকা অরেঞ্জ ভ্যালি। চা বাগানের চাষ পাহাড়ের ঢালে ঢালে। পাহাড়ের উপর থেকে সেই চা বাগানের দিকে তাকিয়ে থাকার জন্য বেশ কিছু ভিউ পয়েন্ট আছে। সেই সকল পয়েন্টগুলোই গজিয়ে উঠেছে এক দুটো চায়ের দোকানের খোপড়ি। মরশুমে কমলা বাগানে ভালোই ফলন হয়। সবুজ পাহাড়ের গালিচায় ভরে যায় নয়নাভিরাম কমলা রঙের ছোপে। অরেঞ্জ ভ্যালির উপত্যকায় এই কমলা বাগান, চা বাগান আর পাহাড়ের প্রাকৃতিক শোভায় আকর্ষিত হয়ে প্রত্যেক বছর ছুটে আসে বেশ ভারী সংখ্যার টুরিস্ট। সংখ্যাটা উত্তরোত্তর বাড়ছে। অফবিট সাইট দেখা তাতে নৈশ জীবন আর ক্যাম্প ফায়ারের নেশায় প্রলুব্ধ হয়ে টুরিস্ট যেমন বাড়ছে, সেই রকম চাহিদার সাথে যোগান দিয়ে গজিয়ে উঠেছে গুটিকত হোমস্টে। তারই মধ্যে 3টে হোমস্টে পাশাপাশি আছে সিটাং গ্রামে। পাহাড়ের উপত্যকার মধ্যে এই 3টে স্টে বেশ জনপ্রিয়। বসতিতে গোটাকুড়ি ঘর আছে, তবে এই 3টে বাড়ি তার মধ্যে বেশ সুসজ্জিত। বাড়িগুলোর পেছনে জঙ্গল। পাহাড়ের মধ্যে সেই বড় বড় পাইন সিডারের গাছগুলো লম্বায় প্রায় আকাশ ছুঁয়েছে। সেই জঙ্গলের মধ্য দিয়ে গ্রামের লোকজন কাঠ কাটতে যাতায়াত করে। এখানে প্রায় প্রত্যেকটা বাড়ির পিছনে বা ধারে এক কোণে ডাই করে পাহাড়ি কাঠ স্তূপ করে রাখা। সেই জ্বালানি দিয়েই এদের সারা বছরের রান্নাবান্না চলে। সেই রকমই আজ জঙ্গলের মধ্যে কাঠ কেটে গ্রামের দিকে ফিরছিল রোশন রংপা। গ্রামে টুকটাক দর্জির কাজ করে সে, আর বাড়ি বাড়ি কাঠ বিক্রি করে 2-4 পয়সা পায়। বয়সের হিসেব তার নিজের কবে হারিয়ে গেছে, তবে একটা তেবড়ে যাওয়া, কালচে হয়ে যাওয়া ভোটার কার্ড তার ট্রাঙ্ক থেকে এই মাসখানেক আগে টেনে বার করার সময় তার খেয়াল হলো সে প্রায় 50-এর ঘরে ঢুকে গেছে। বয়স থাবা বসাচ্ছে তাকে, সেই সাথে দৃষ্টিশক্তি যেন ক্ষীণ হয়ে আসছে। কখনো কখনো মনে হয় তার পাহাড়ের মধ্যে কখনো কখনো ভুল দেখে, কখনো রাস্তা ভুলে যায়, ঢুকে পড়ে গভীর জঙ্গলে। আজও কি তাই হচ্ছিল, ভাবছিল সে। পাহাড়ের মধ্যে এই রাস্তায় সে তো প্রায়ই ওঠানামা করে, কিন্তু আজ যেন মনে হচ্ছে পথটা রহস্যময়ভাবে নামতে নামতে আবার পাহাড়ের মধ্যে, আবার চড়াই উতরাই হয়ে কোথায় যেন হারিয়ে যাচ্ছে। শেষ বিকেলের অবসানে দিনের আলো প্রায় নিভে আসছে, আর 2-4টে পাখির ডানা ঝাপটানোর আওয়াজ ভেসে আসছিল। তারা উড়ে উড়ে এসে বসছিল গাছের মাথায় মাথায়। রোশনের মাথার উপর শুকনো কাঠের বোঝা, সেই কাঠ মাথায় নিয়ে সে মুখটা একবার ঘুরে তাকাল। পিছন দিকের জঙ্গলে গভীর অন্ধকার নেমে এসেছে। হাতকুড়ির পর আর দেখা যাচ্ছে না, কিন্তু সেখান থেকেই সে শুনেছে সেই আওয়াজটা। হ্যাঁ, যেন নূপুর পরা কারো হেঁটে আসার শব্দ। থমকে দাঁড়িয়ে পড়ল সে। তার গ্রামের কেউ যেন বলেছিল যে জঙ্গলের দিকে সন্ধ্যের পর যেতে ভয় লাগে। জঙ্গলে কিছু একটা অশুভ বস্তু ঘুরে বেড়াচ্ছে, যে কারণে পাড়ার কুকুরগুলো পর্যন্ত জঙ্গলের দিকে তাকিয়ে রোজ হিংস্র সদন্ত বের করে সন্ধ্যের পর গজরাতে থাকে। আওয়াজটা রোশন যেন স্পষ্ট শুনতে পেল। কেউ দৌড়ে চলে গেল তার পেছনে। জঙ্গলের এক গাছের পেছন থেকে দৌড়ে অন্য গাছের পেছনে এসে লুকিয়ে পড়ল যেন কেউ। কোনো মেয়ে কি? এক পলক ফেলতেই যেন নিমেষে চোখের আড়াল হয়ে গেল মেয়েটা। যেন অষ্টাদশী, পাতলা ছিমছিমে শরীর তার। রোশনের একবার ইচ্ছে হলো পেছন ঘুরে সেই গাছটার দিকে তাকাতে, কিন্তু খুড়োর কথা মনে পড়ল। নিজের নয়, গ্রামের খুড়ো। এককালে তন্ত্র সাধনা শিখেছিল সেই খুড়ো, পরে সব ছেড়ে সংসারী হয়। প্রেত আছে, যারা বিশ্বাস করে না তারা নিজেদের অভিজ্ঞতা নেই বলে একটা মিথ্যার দুনিয়ায় বাস করে। কথাটা বলেছিল খুড়ো, তারপর বিড়ি ঝাড়তে ঝাড়তে বলেছিল, তাদের বোঝার কান সবার নেই, দেখার চোখ সবার নেই, সেসব অর্জন করতে হয় অনেক কষ্টের মার্গ। কেন তথাগত বলে জাননে, পরম জ্ঞান লাভ করার আগে
সাধনায় বাধা দিতে পিশাচের আগমন ঘটেছিল। কথাটা মনে পড়তেই বুকটা কেঁপে যায় রোশনের। খুড়োর আরও একটা কথা তার মনে পড়ল। হ্যাঁ, যদি কখনো মনে হয় অশরীরী কেউ তোর পিছু নিচ্ছে, তার দিকে তাকানো চলবে না, ভুলেও তাকানো যাবে না। তাকালেই বিপদ, সমূহ বিপদ। সে যদি পথ আগলে সামনে এসে দাঁড়ায়, তবুও ইষ্ট নাম জপতে জপতে আই কন্ট্যাক্ট বাঁচিয়ে বেরিয়ে আসবি। আর মনে রাখবি, তোকে কাবু করার ওপর মাধ্যম হচ্ছে তোর মনের ওপর নিয়ন্ত্রণ করা। আর সেটা করবে ও তোকে ভয় পাইয়ে। বুঝেছিস? রোশনের মাথায় কাঠের বোঝাটা দুহাতে ভালো করে আঁকড়ে ধরল, সেই সাথে এক হাতে পিঠের কুঠুরিটা আরও একটু চেপে নিল গামছার গেরোয়। কেউ সামনে এসে গেলেই সেই কাঠের বোঝা তার উপর নিক্ষেপ করেই ছুট মারবে, তাই সে ভেবে নিল। আবার সেই আওয়াজটা এবার সে স্পষ্ট শুনতে পেল তার মাথার উপরে। সেটা যেন গাছের উপর দিয়ে লাফিয়ে লাফিয়ে একটা গাছ থেকে আরেকটা গাছে যাচ্ছে। তার মনে হলো কোনো এক চার পেয়ে জন্তু ঠিক বন মানুষের মতো ছোটার ভঙ্গিতে যেন তার মাথার উপর গাছটায় লাফিয়ে পড়ল। তখনই একটা কর্কশ পাখি ডেকে উঠল আর ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল। সে শব্দটা শুনে আতঙ্কে হাড় হিম হয়ে গেল রোশনের। সে মাথার কাঠের বোঝাটা ছুঁড়ে ফেলে দিল পাশে, ঊর্ধ্বশ্বাসে ছুট দিল। তারপর পাহাড়ের ঢাল বরাবর ছুটে নামতে লাগলো গাছ আর জঙ্গল ভেদ করে। তখনই কিছু একটা পায়ে ঠেকল তার, আর প্রায় সঙ্গে সঙ্গে ডাল সামলাতে না পেরে শটান সামনের দিকে মুখ থুবড়ে পড়ল সে। সাথে সাথেই তার হাতে ধরে রাখা কুঠারটা হাত থেকে ফসকে নিচে জঙ্গলের মধ্যে গড়িয়ে গেল। মুহূর্তেই কোথায় হারিয়ে গেল। ঘুটঘুটে অন্ধকার। রোশনের চারপাশে অন্ধকার গাঢ় থেকে গাঢ়তর আরও হয়ে উঠল যেন। তার পেছনে একটা সূচিবেদ্ধ অন্ধকারের পর্দা টাঙিয়ে দিয়েছে যেন কেউ। সামান্য যে আলোটুকুতে সে ফেরার পথ দেখছিল, মাটিতে পড়ে যাওয়ার পর সেই আলোটুকু যেন অদৃশ্য হয়েছে। কোনো মতেই উঠে পড়ে মুখটা ঘুরতেই সামনের গাছটার দিকে চোখ গেল তার। সেখানে দৃশ্যমান হলো কালো আকাশ, আর তারই প্রেক্ষাপটে একটা রূপালী রেখা ফুটে উঠেছে একটা অন্ধকারের দেহকে ঘিরে। ওটা কে? কোনো মেয়ে নাকি? আবার সেই শব্দটা। ছায়ার শরীরটা একটা প্রকাণ্ড জন্তুর মতো লাফিয়ে লাফিয়ে এগিয়ে আসতে লাগলো গাছের একটা ডাল বেয়ে আরেকটা ডালে। তার এক পোচ কালো লিকলিকে হাত পা বটের ঝুড়ির মতো যেন নেমে গেছে। লম্বা এলো চুল হাওয়ায় উঠছে। তখনই এক শীতল হাওয়ার নিঃশ্বাস পড়ে উঠল, আর বিকৃত মুখটার দিকে তাকাতে হৃৎপিণ্ডটা যেন স্তব্ধ হয়ে গেল রোশনের। মুহূর্তেই মুখ দিয়ে আতঙ্কে একটা শব্দ বেরিয়ে এলো। দেহটা অচৈতন্য হয়ে পাশে ঝুপ করে পড়ে গেল একটা নিথর প্রাণহীন পুতুলের মতো। পিকু, চা খেতে খেতে মুখ দিয়ে হাওয়া ছাড়। দেখ, মানুষ থেকে জেমস ওয়াটের স্টিম ইঞ্জিন হয়ে গেছিস। কি মজা রে! মুখ থেকে একরা সাদা ধোঁয়া বের করতে করতে কথাটা বলল ছোটকা। হাতে একটা চায়ের ভার, মাথায় উলের টুপি, পরনে ভারী জ্যাকেট। শিমুলতলার মামলার কেসটাই জিতে উকিল রতন ওরফে পিকুর ছোটকা হাতে বেশ একটা মোটা টাকাই পেয়েছে। উপরি পাওনা গুপ্তধন বের করার জন্য গিরিবালা দেবীর থেকে বেশ মোটা একটা বকশিস। তারই আনন্দে কেটে গেছে তার সুদীর্ঘকাল মামলা না জেতার নৈরাশ্যের মেঘ। তার প্রথম জেতা কেসের উদযাপন করতে তাই পিকু ছোটকাকে ধরেছিল পাহাড়ে বেড়াতে যাব। ছোটকা পিকুর সেই অনুরোধ আর তীব্র জেদাজেদির পাল্লায় পড়ে তাই ঝটিকা সফরে বেরিয়ে পড়েছে পাহাড়ের রানী দার্জিলিংয়ের অল্প দূরে একটা হোমস্টের উদ্দেশ্যে। ছোটকার এক উকিল বন্ধু এই গ্রামটার হদিস দিয়েছে। অরেঞ্জ ভ্যালি উপত্যকায় এই গ্রামটার নাম সিটং।
একটা শেয়ারের গাড়ি বুকিং করে তারা আজ পৌঁছে যাবে সেই গ্রামে। রাস্তার পাকদণ্ডি পথে দাঁড়িয়ে পড়েছে গাড়িটা। সামনে দুটো চায়ের স্টল। ড্রাইভার নেমে কোথাও হঠাৎ গায়েব হয়ে গেছে, তাই অনেকেই নেমে পড়েছে চা খেতে। দারুণ! ছোটকা, গরম গরম লুচি ভাজছে, খাবে নাকি? ওই দেখো। উলের গ্লাভস পরা হাতটা তুলে একটা কাঁচের বাক্সের দিকে তাকিয়ে বলল পিকু, আরে বাস, কই আমার তো চোখেই পড়েনি। তোর তো দারুণ চোখ পিকু, চ চ। বলেই ছোটকা একটা গোদা হনুমানের মতো লাফাতে লাফাতে ঢুকে গেল দোকানটার ভেতরে। আর একটা বেঞ্চিতে বসে হাত ঘষতে ঘষতে জোর হেঁকে বলল, কই লুচি হোগা তো? আর জলদি লাও, জলদি লাও। আর 2 প্লেট, হ্যাঁ 2 প্লেট। লুচি আর ঝাল ঝাল আলুর দম মাখিয়ে লুচির টুকরোটা মুখে পুরতে যাবে পিকু, তখনই আওয়াজটা ওর কানে এলো। आप लोग सीटंग যাচ্ছেন বুঝি? একটা পাহাড়ি লোক, মুখের গোফটা ঝোলা, মাঝখানে আবার কিছুটা পুরো ফাঁকা মাঠ। অনেকটা ছবিতে দেখা চেঙ্গিস খানের কথা মনে পড়ল পিকুর। বয়স আনুমানিক বছর 30 হবে। আর তার পাশের লোকটা বেঁটে কিন্তু বেশ মোটাসোটা। সেও বেশ কৌতূহলের চোখে তাকিয়েছিল বোয়াল মাছের মতো হাঁ করে গোটা গোটা লুচি গিলতে থাকা ছোটকার দিকে। এত বড় হাঁ করে খেতে কাউকে বোধহয় সে দেখেনি মনে হচ্ছিল পিকুর। হ্যাঁ, আপনি বুঝলেন কি করে? মুখের হাঁটা বন্ধ না করে বলল ছোটকা। তার দুচোখ সেই হাঁয়ের বিক্রমে বন্ধ। ছোটকা তার সমস্ত মনোযোগ দিয়ে লুচিটা চিবিয়ে খাচ্ছে। ড্রাইভার বলল, হ্যাঁ নমস্তে নমস্তে, আমার নাম শিব প্রধান, ও আমার দোস্ত আছে বাহাদুর। লোকটা পাশে বসা লোকটাকে দেখিয়ে কথাটা বলল। বাহাদুর অবাকভাবে ছোটকার লুচি খাওয়া দেখে চলেছে। নমস্তে নমস্তে, আপনারা কি এখানকার? হ্যাঁ বিলকুল বিলকুল। হ্যাঁ, তোমার নাম কি আছে খোকা বাবু? এই মহাপুরুষের নাম পিকু। কথাটা বলল ছোটকা, আর সাথে সাথে মুখ দিয়ে একটা আহ আওয়াজ করলো অস্ফুটে, কারণ পিকু তাকে একটা কনুইয়ের গুঁতো মেরেছে ততক্ষণে। ছোটকা বলতে লাগলো, এর জ্বালাতেই আমায় এইখানে ঘুরতে আসতে হয়েছে। অবশ্য এই রকম খাবার দাবার পেলে মনে হয় আশাটা বিফলে যায়নি, সেটা কিন্তু বলতেই হবে। বহুত খুব বাবুজি। তা আপনারা সিটাং গ্রামে হঠাৎ উঠলে গেলেন কেন? গ্রামটা তো ভালো না। পাশের গ্রাম রংপুতে উঠুন, একদম ডিলাক্স কোয়ালিটির ঘর, বনফায়ার, সানসেট সব পাবেন। ওখান থেকে অহলধারা ভিউ পয়েন্ট কাছেই হবে। এখন টুরিস্ট সিটংয়ে উঠছে না, সব রংপুর যাচ্ছে। আমাদেরও চেনা জানা আছে, কথা বলবেন নাকি? চায়ের কাপে চুমুক দিতে দিতে বলল লোকটা। কেন, সিটং গ্রামটা ভালো নয় কেন? জিজ্ঞেস করলো ছোটকা। সাথে সাথে আবার দোকানদারকে প্লেটের দিকে আঙুল দেখিয়ে একটা হাতের পাঞ্জা খুলে 5 আঙুল দেখালো। দোকানদার লুচির ঝুড়িটা ছোটকার দিকে এগিয়ে নিয়ে আস্তে আস্তে পিকু শুনতে পেল পাশের লোকটার কথা। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, তবে ওখানে খারাপ আত্মাদের ডেরা রয়েছে। টুরিস্টরা একদিন থেকে সব পালিয়ে যাচ্ছে। লোকটার নাম মনে পড়ল পিকুর, শিবপ্রধান। খারাপ আত্মা? কিরকম? জঙ্গলে পাহাড়ের ধারে একা যাবেন না, এই বিপদ হতে পারে, এটুকুই বলবো। এর থেকে বেশি আর কি বলবো? আপনারা টুরিস্ট, বেশি কিছু বললে ওরা তেড়ে আসবে মারতে। বলবে আমাদের বিজনেস খারাপ করে দিচ্ছিস তোরা। আপনাদের ভালোর জন্যই বললাম। ওরা কারা? ওই সিটাং গ্রামের লোকজন। উত্তরটা দিল এইবার শিবপ্রধানের পাশে বসা লোকটা। লোকটার নাম বাহাদুর। শিবপ্রধান একটু আগেই বলেছিল। তখনই গাড়িটা স্টার্ট দিল। আচ্ছা, উঠলাম। লোকগুলোর উদ্দেশ্যে মুচকি হেসে কথাটা বলল ছোটকা। ড্রাইভার একবার জোরে হর্ন দিতেই গাড়িতে সবাই গিয়ে বসে পড়ল। ছোটকার মুখে একটা ভ্রুকুটি। পিকুর সেটা নজর এড়ালো না। গাড়ি স্টার্ট দিয়ে কিছুটা এগোতেই পিকু জিজ্ঞাসা করল, তুমি নিশ্চয়ই ওদের কথাগুলো ভাবছো, তাই তো ছোটকা? এখানেও তেনাদের উৎপাত? ধুর, ভালো লাগে। আরে অসুবিধে কি? তুমি তো আবার তেনাদের সঙ্গে কথা বলতে পারো, জিজ্ঞেস করে নেবে কিসে ওনাদের আপত্তি, কিসে কি। ব্যাস, ডিস্টার্ব না করলেই হলো। ইয়ার কি মারছিস পিকু? সব মানুষ সমান হয়?
ওই মাইকেল এঞ্জেলো আর জ্যাক দি রিপার সমান? সেই রকম তেনাদের অনেক ক্যাটাগরি আছে, মুড়ি মিছরির একদর নয় ভায়া। ও আমি চিন্তা করি না, উকিলরা বাকপটু হয়, আমি জানি তুমি ঠিক ম্যানেজ করে দেবে। জানি না রে পিকু, তবে ওদের কথাগুলো শুনে মনটা কেমন কু গাইতে শুরু করেছে। প্রায় আধ ঘন্টা পর ওদের ভাড়া করা শেয়ারের জিপটা ওদের সিটাং গ্রামে এক সারি কাঠের বাড়ির সামনে নামিয়ে দিল। ভাড়া মিটিয়ে দিয়ে ছোটকা পিকুকে নিয়ে হাঁটা দিল ওই বাড়িগুলোর উদ্দেশ্যে। একটা কমলা রঙের কাঠের বাড়ি, তার সামনে একটা সাদা রঙের বিদেশি কুকুর দেখতে পেল পিকু। তার পেছনে ছুটছে একটা বছর 10-এর মেয়ে, পিকুর থেকে বয়সে একটু বড়ই হবে। সামনে একটা ফুলের বাগান, বেশ কিছু লাল রঙের পাহাড়ি লিলি ফুল ফুটে আছে সেখানে। ওইটাই আমাদের বুক করা হোমস্টে। আয় পিকু, আয় আয়। হোমস্টের মালিক গিরিধারী লেপচা বেশ অল্প কথার মানুষ। তিনি ছোটকার ভোটার আইডি দেখে খাতায় নাম তুলে দিয়ে পিকুদের একটা ঘর দেখিয়ে দিলেন। পিকু খেয়াল করল পাশের ঘরেই আছে ওই বিদেশি কুকুর নিয়ে ঘুরতে আসা পরিবারটা। একটু দূরেই একটা ছাই রঙের ওয়াগনার, গাড়িটা সম্ভবত এনাদেরই মনে হলো পিকুর। আরেকটা ঘরে তালা মারা আছে, যদিও ঘরের বাইরে একজোড়া প্রাপ্তবয়স্ক মহিলার মলিন চটি একপাশে রাখা। ঘরের বাইরে একটা প্লেটে কিছু এঁটো ভাত। জায়গাটা মন্দ নয়, বল পিকু? কথাটা বলল ছোটকা। রুমে ঢুকে পেছনের জালনা খুলে পাহাড় আর জঙ্গল দেখতে দেখতে পিকু জালনাটার দিকে এগিয়ে গেল। পাহাড়ের গায়ে সবুজ ছোপ ছোপ গালিচা। ওইগুলো কি চা বাগান? হ্যাঁ রে, চা বাগান, জঙ্গল, পাহাড়, সানসেট, আর কি চাই? উফ, আমি যদি ছবি আঁকতে পারতাম। তাহলে এই দৃশ্য ক্যানভাসে অবশ্যই ফুটিয়ে তুলতাম রে পিকু। এই ডায়লগটা তুমি আগেও দিয়েছো। আরে হৃদয়ের আবেগ তুই বুঝিস না, আর বুঝবিটাই বা কি করে? তুই তো বড় হয়ে বিদ্বান হবি, বিদ্বান। বলি, বেশি মাথার কারবার করলে মনের জানালা, অনুভূতির ছিদ্রগুলো বন্ধ হয়ে যায় পিকু, হাওয়া পাস করতে পারে না। আমার একখানা গলা খুলে গান করতে খুব ইচ্ছে করছে জানিস। থাক থাক, হয়েছে। এক্ষুনি এই পাশের কুকুরটা না এসে তোমায় কামড়ে দেয়। ওসব গান বাজনা তোমার নিজের পাড়াতেই করা সেফ। লোকজন ভাববে এখানে রাক্ষসের উৎপাত হয়েছে। রাক্ষসের কথায় মনে পড়ল, এখানে তো তেমন কিছু নজরে পড়ল না, কি বলিস? তা পড়েনি, কিন্তু আমার ওই হোটেল মালিকের মুখ চোখ একটু থমথমে লাগলো। কিছু একটা হয়েছে যেন, তুমি মুখ দেখে টের পেলে না? জুতোটা খুলতে খুলতে কথাটা বলল পিকু। তাই বুঝি? বাহ, তোর তো দারুণ নজর। তা এই রশিদপুরের খুদে গোয়েন্দার চোখে আর কি কি পড়ল? দেখো, এই হোমস্টেতে 4টে ঘর, 2টোতে লোক আছে। একটা রুম খালি, বাইরে থেকে হ্যাশকল টানা। অন্য একটা রুম লক করা। কেন? রুমের বাইরে কার চটি? এই হোটেলে একজন লেডি আছে, সে কোথায়? সে কি ওই ঘরের মধ্যে বন্দি, নাকি অন্য কোথাও গেছে? এই প্রশ্নগুলো ভাবাচ্ছে ছোটকা। তুই বড্ড বেশি ভাবিস। আমি দেখি লাঞ্চের কি ব্যবস্থা আছে। পেটে একবারে চড়া পড়ে গেছে রে পিকু। তুই বস, তুই বস। পাশের ঘরের লোকজনদের সাথেও একটু আলাপ করে আসি নাকি? এই তো আধ ঘন্টা আগে 15টা লুচি ভ্যানিশ করে দিলে, এর মধ্যেই খেতে পেয়ে গেল। আরে ওসব ফুয়েল তো ইঞ্জিন গরম করতেই শেষ হয়ে গেছে। মেইন কোর্সে ঢুকতে হবে, মেইন কোর্স। আরে তুই বুঝিস না, পাহাড়ের ঠান্ডায় ইঞ্জিন কুইক ঠান্ডা হয়ে যায়, তাই ফুয়েল লাগে বেশি। শোন শোন, তুই হাত পা ধুয়ে একদম চেঞ্জ হয়ে আয়, আমি ওদিকটায় একটু ব্যবস্থা করে আসি। বলেই ছোটকা ঘর থেকে বেরিয়ে গেল। দুপুরে মধ্যাহ্নভোজন শুরু করতে পিকুদের প্রায় 2টো বেজে গেল। বারান্দার এক প্রান্তে ছোট্ট রান্নাঘরের মধ্যে পাশাপাশি 2টো টেবিল পাতা। সেখানে ঢুকেই পিকু দেখতে পেল আগে থেকেই বসে আছে 4 জন লোক। পিকুদের পাশের ঘরে 3 জনের পরিবার। সেই মেয়েটি ফোন বের করে একটা গেম খেলছে। একটি নতুন লোক, বছর 30-এর, একটি চশমা পরা লোক,
সে সম্ভবত এই হোমস্টেতে নতুন ঢুকেছে, অথবা পাশের কোনো হোটেলের লোক এখানে খেতে এসেছে। ও হ্যাঁ, বিদেশি কুকুরটাও আছে। সে মেয়েটির পায়ের কাছে বসে আছে, লম্বা জিভ বের করে হাঁফাচ্ছে। ছোটকা একটা ফাঁকা টেবিলে বসতেই পাশের টেবিল থেকে একজন বলে উঠল, আসুন রতনবাবু, আসুন আসুন। আচ্ছা, আমাদের এই খুদে সহ পর্যটকটির নাম তো জানা হলো না। ওর নাম পিকু, আমার ভাইপো। আর পিকু, উনি পাভেল সরকার, ওনার স্ত্রী অনামিকা ম্যাডাম, আর উনি মিস মিকি। আর ওই যে উনি পাশের হোমস্টেতেই উঠেছেন, সুব্রত। মিকি, তোমার যেন কোন ক্লাস হলো মা? জিজ্ঞেস করলো ছোটকা। মিকি পিকুর দিকে তাকিয়ে বলল, আমার তো 5th স্ট্যান্ডার্ড। তোর? পিকুর ক্লাস 3। পিকুর কি ছোটকা পিকুর কি ছিঁড়ি বলতে যাচ্ছিল। পিকু কটমট করে ছোটকার দিকে তাকাতেই ছোটকা বলল, রুমে কে খাচ্ছিল বিড়ি? তারপর হোমস্টের মালিকের দিকে হাঁক মেরে বলল, আমাদের রুমে খুব বিড়ির গন্ধ। রুমে কেউ লুকিয়ে বিড়ি খাচ্ছিল নাকি? গিরিধারী লেপচা একটা বড় স্টিলের গামলায় ভাত নিয়ে আসছিল। সে মাথা নেড়ে বলল, এইটা নিগাদ আমার হেল্পার ছেলেটার কাজ। রুম পরিষ্কার করতে ঢুকে বসে বসে লুকিয়ে বিড়ি খাচ্ছিল মনে হয়। বেটাকে দেখাচ্ছি মজা। থাক, আর মজা দেখতে হবে না। ওকে মন দিয়ে রান্না করতে বলো, যাও। খিদের চোটে পিকুর মুখখানা শুকিয়ে আমসি হয়ে গেল রে, আহা। তা পাভেল বাবু, এই পাহাড় কেমন লাগছে? আপনারা কবে এসেছেন এখানে? থালায় জল ঢেলে হাত দিয়ে পরিষ্কার করতে করতে জিজ্ঞেস করলো ছোটকা। আমরা আজকে সকালেই এসেছি। পাহাড়ে দুদিন নির্জনে কাটাবো, সেটাই উদ্দেশ্য আর কি। আমার মেয়ে আর ওর মায়ের এই জায়গাটা এত ভালো লেগে গেছে, ওরা বলছে চা বাগান আর পাহাড়ে ঘুরে ঘুরেই নাকি দিন 2 কাটিয়ে দেবে। বললেন পাভেল বাবু। এখানে একটা দারুণ ভিউ পয়েন্ট আছে জানেন তো, নাম হলো অহলধারা ভিউ পয়েন্ট। সেখান থেকে নাকি সামনের পাহাড়টা পুরো রবি ঠাকুরের মতন দেখতে লাগে। ওটার নামই তো হয়ে গেছে রবীন্দ্র পিক। অবশ্য এখান থেকে আধ ঘন্টা ড্রাইভ করলেই মুংপো। সেখানে তো রবীন্দ্রনাথ প্রায়শই ঘুরতে আসতেন। কি অদ্ভুত কোইন্সিডেন্স ভাবুন। কথাটা বলল অনামিকা, পাভেল বাবুর স্ত্রী। আমরা ওটা দেখতে যাব তো মা? পাশ থেকে জিজ্ঞেস করলো মিকি। হ্যাঁ তো, আমরা সবাই যাব। কি মিস্টার পিকু, তুমি জয়েন করে যাও দিদির সাথে, কি বলো? পিকু মুচকি হাসল। মিকি দিদিভাইকে তার মন্দ লাগেনি, বেশ মিশুকে। পায়ের কাছে যে কুকুরটা বসেছিল তার দিকে তাকিয়ে পিকু বলল, ওর নাম কি? অলিভার। ও তো আমার সাথে সব জায়গায় যায়, আমার কথাও বুঝতে পারে। দেখবে? অলিভার, ওপরে উঠে এসো। বলেই মিকি আঙুল দিয়ে পাশের একটা চেয়ারের দিকে নির্দেশ করল। পিকু অবাক নয়নে দেখল অলিভার বাধ্য শিশুর মতো টেবিলের তলা থেকে বেরিয়ে এসে লাফ দিয়ে পাশের চেয়ারে উঠে বসল। পিকু আলতো করে ওর মাথায় হাত বোলাতে গেলে সে হঠাৎ তীব্র প্রতিবাদ করে উঠল। ও বাবা, ওর সাথে বন্ধুত্ব করা অত সহজ নয়। ওর সাথে খেলো, খাওয়াও, দৌড়াদৌড়ি করো, ঘন্টাখানেক এসব করো, তারপরও পাত্তা দেবে, তার আগে নয়। ওহ, খুব মিষ্টি কুকুরটা। কি প্রজাতি? গোল্ডেন রিট্রিভার। বড় লোকদের কুকুর। তুই বড় হয়ে বড় লোক হবি না, এই ডিসিশনটা কনসিডার করবি কিনা ভেবে দেখ পিকু। কথাটা ফিসফিস করে পিকুর কানে বলল ছোটকা। কি জিজ্ঞেস করলেন? চিকেন চিকেন, গরম গরম চিকেন। তখনই গিরিধারী ঢুকে এলো চিকেন নিয়ে। পাভেল বাবুর থালায় চিকেন পরিবেশন করতে লাগলো। ও কিছু না, তবে এখানে নাকি কি সব গুজব ছড়িয়েছে, তাই ওই কথাবার্তা হচ্ছিল আর কি। আমি কথাটা শুনেছি, বলল পাশের টেবিলে মিকির বাবার পাশে বসে থাকা লোকটা, সুব্রত। সে পাশের একটা হোমস্টেতে উঠেছে। লোকটা একটা ঢোক গিলে খানিকটা নিচু গলায় বলল, বাইরে থেকে কিছু বুঝতে পারবেন না। আমি কাল রাতে হোটেলের বাইরে একটা স্থানীয় লোকেদের জটলা দেখতে পেলাম, এই গ্রামেরই এক প্রান্তে। কিছু একটা গন্ডগোলের টের পেয়েই আমি মাথার হুডটা টেনে দিয়ে এগিয়ে গেলাম। এখানকার স্থানীয় ভাষা কিছুটা বুঝি বলেই কথাগুলো শুনতে আর বুঝতে পারলাম। ব্যাপারটা নিয়ে এখানকার লোকজন খুবই আতঙ্কিত। হ্যাঁ, বলছি কেসটা একটু খুলে বলবেন দাদা? আমরা ফ্যামিলি নিয়ে বেড়াতে এসেছি তো, বুঝতেই পারছেন।
কথাটি বললেন পাভেল বাবু। বলছি, আমি পেশায় ফটোগ্রাফার। এই সময় জঙ্গলে একটা বিশেষ পাখি আসে, তারই ছবি তুলতে এখানে আসে। বিকেলের দিকে পাখির যাতায়াত বেশি থাকে, তাই একদিন বিকেল করেই বেরোচ্ছি, দেখি। বাবু অন্ধকার হওয়ার আগে চলে আসবেন। কারণ জানতে চাইতে সে কিছুতেই বলবে না। তারপর শেষে বলল জঙ্গলে নাকি ডায়েন আছে। ডায়ান বলতে? জিজ্ঞেস করলো ছোটকা। একজন বলল নাকি ডায়েনটার ভুক বেড়ে গেছে, সে রাত বিরেতে গ্রামে ঢুকছে। তাকে নাকি কেউ দেখেছে, গ্রামের এই পাশে একটা মরা ছাগলের লাশ পড়েছিল, সেটা নিয়ে নাকি বসে বসে খাচ্ছিল। জানলার ফাঁক দিয়ে কেউ একটা দেখেছিল, সে দেখেই আতঙ্কে চিৎকার করে ওঠে। ওর বাড়ির লোকজন ওকে ধরে নিয়ে চোখে মুখে জল দেয়। তারপর থেকে ধুম জ্বর, ওর প্রবল ভুগছে। ওদিকে রাতের দিকে কেউ যেন জানলা না খোলে আর পর্দা ঢেকে রাখে পেছনটা, কারণ কে কি দেখে কোন বিপদ হবে তা নিয়ে কথাবার্তা চলছিল। আচ্ছা, ওই লাশটার কি হলো? সেটা কি কেউ দেখেছে? লাশটার পেটের নাড়ি ভুড়ি অনেকটাই নেই, হঠাৎ যেন গায়েব হয়ে গেছে। অথচ লাশটা নাকি আস্ত ছিল। গ্রামের লোকজন কাল রাতেই ওই লাশটা পুড়িয়ে ফেলে, তারপর যাতে পচা মাংসের লোভে অন্য কোনো জানোয়ার না ঢুকে পড়ে সেই জন্য। শকুনের কাজও তো হতে পারে। এই অ্যালটিটিউডে শকুন নেই, থাকলে আমার ক্যামেরায় আসতো অন্তত। ব্যাপারটা খুব রহস্যময় লাগছে আমার। ওরে বাবা, তার মানে রাত হলে চুপটি করে শুয়ে পড়া? আসার পথে লোকগুলো তাহলে ঠিকই বলছিল রে পিকু। ছোটকা গলাটা যেন খানিকটা খাদে নামিয়ে কথাটা বলল পিকুকে। এদের জিজ্ঞেস করতে যাবেন না, এসব কিচ্ছু মানবে না, ওদের বিজনেস হ্যাম্পার হবে। রাত্রে নজর রাখবেন, প্রতি গ্রামের শেষের দিকে একটা করে জটলায় সব আলোচনা হয়। ওসব কথা বাইরে বলবেন না। আমি আজও বেরোবো, কিছু খবর পেলে জানাবো আপনাদের, ঠিক আছে? ফিসফিস করে বলল সুব্রত। তারপর প্লেট থেকে শেষ চিকেনের টুকরোটা তুলে নিল। মিনিট 10 পর খাবার শেষ করে মিকির কুকুর অলিভারের পিছু পিছু পিকু আর মিকি বাইরেটা ঘুরতে লাগল। মিকির মা তাকে ডেকে যাচ্ছেন। রাত হয়েছে, রুমের বাইরে ভালো ঠান্ডা পড়েছে, তাই দুটো বাচ্চাকেই ভেতরে এসে খেলতে বলছেন তিনি। মিকির বাবার সাথে বারান্দায় দাঁড়িয়ে ছোটকা গল্প করছে। পিকু একবার সেদিকে তাকিয়ে দেখল ছোটকা তার ভয়ঙ্কর বাজখাই গলায় আবার গান করার চেষ্টা করছে না তো। এরপর মিকির মা বেশ একটা জোরালো চিৎকার করতেই মিকি পিকুকে বলল, চল চল আমরা বারান্দায় গিয়ে খেলি। অগত্যা তারা বারান্দায় উঠে এলো। মিকি একটা ফ্লাইং ডিশ অলিভারের উদ্দেশ্যে ছুড়ে দিতেই সে লাফ দিয়ে ওটা ধরার চেষ্টা করছে, তারপর আবার বিফল হয়ে ঘেউ ঘেউ করে চিৎকার করছে। ঠিক এরকমই একটা মুহূর্তে অলিভার হঠাৎ করে বারান্দার অন্য দিকে চলে গেল আর প্রবলভাবে ঘেউ ঘেউ করতে লাগলো। এই কি হলো বলো তো, একবার দেখো তো একটু। মিকির মা মিকির বাবার উদ্দেশ্যে কথাটা বললেন। কিছু না, মনে হয় ডাক্তারবাবু এসেছে। পাশের অন্ধকার থেকে বারান্দার সামনে ল্যান্ডিংটায় এগিয়ে এসে বলল গিরিধারী। পিকু দেখল একটা লোক সামনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তার হাতে একটা ব্যাগ। লোকটার বয়স আনুমানিক প্রায় 50, চোখে মোটা ফ্রেমের চশমা, মাথার চুল কোকড়ানো। সে হোমস্টেটার সামনে এসে দাঁড়াতেই গিরিধারী তাকে আপ্যায়ন করে পাশের ওই তালাবন্ধ ঘরের সামনে নিয়ে গেল। তারপর তালা খুলে দুজনে ঘরের মধ্যে ঢুকল। ঘরটা ভেতর থেকে বন্ধ হয়ে গেল। তারপর প্রবল একটা মেয়েলি গলার চিৎকার, যেন ভেতরে এক সিংহী গর্জন করে উঠল ক্রুদ্ধ গলায়, যেন হাড় হিম হয়ে গেল ওই গলা কানে এলে। আওয়াজটা পিকু স্পষ্ট শুনতে পেল। ওই ঘর থেকে এই আওয়াজটা আসছে। ওখানে কি কেউ বন্দি আছে, কোনো মেয়ে? ছোটকা মিকিদের ঘরের মধ্যে ঢুকে গল্প করছিল। আওয়াজটা শুনে ছোটকা পাভেল বাবু দুজনেই বেরিয়ে এলো। ওদিকে মিকি অলিভারকে ভয়ে জড়িয়ে ধরেছে। কি হচ্ছে ভেতরে? একটু পরে দরজাটা খুলে গেল। সেটার দিকে একদৃষ্টে তাকিয়েছিল পিকু। তার ঘরের সামনের জানলার পর্দার পিছনে দাঁড়িয়ে দেখল একে একে বের হয়ে এলো প্রথমে সেই ডাক্তার, তারপর গিরিধারী। তার হাতে এখন ডাক্তারের ব্যাগ।
পিকুর পাশেই উঁকি দিচ্ছিল ছোটকাও। গিরিধারী দরজায় ফের তালা মারল, তারপর ডাক্তারকে এগিয়ে দিয়ে গেল খানিকটা। ও ফিরতেই ছোটকাওকে জিজ্ঞাসা করল, আচ্ছা কি ব্যাপার, কি হয়েছে? ওই ঘরে কে আছে? গিরিধারী অসহায়ভাবে তার দিকে তাকিয়ে প্রথমে একটু ইতস্তত করছিল, তারপর মাথা নিচু করে বলল, আমার বউ বাবু, ও অসুস্থ, ডাক্তার দেখাতে এসেছিল, ওষুধ দিয়ে গেল। ওষুধ খেয়ে এটুকু শান্ত থাকে, নইলে ফের পাগলামো শুরু করে দেয়। ওনার কি মানসিক সমস্যা? পাশ থেকে এবার জিজ্ঞাসা করল পিকু। সে ছোটকার পিছু পিছু এসে দাঁড়িয়েছে। তা ঠিক মানসিক নয়, ওর যে কি হয়েছে তা ঠিক বোঝা যাচ্ছে না। দেখি, ডাক্তার তো অনেক হলো, খুড়োকে একবার দেখাবো ভাবছি। খুড়ো তো তান্ত্রিক, ডাক্তারের কম্য নয় ব্যাপারটা। সমস্যাটা কি একটু ভেঙে বলবে? ওকে ওকে ডাইন ধরেছে বাবু, কি আর বলবো। ও এক রাত জানলা খুলে বাইরে পাহাড় দেখছিল। ডাইনটাকে তখনই একটু দূরেও দেখতে পায়। একটা ঝোপের মধ্যে দিয়ে কুকুরের মতো হামাগুড়ি দিয়ে যাচ্ছে সেই ডাইনটা। ও নাকি ওকে পেছন থেকে ডাকে। সেই ডাইনটা তখন নাকি ওর দিকে তাকায়। তারপর একটা এই শীতল হাওয়া এসে ওর মুখে লাগে, ও অচৈতন্য হয়ে পড়ে যায়। আমি শব্দ পেয়ে ছুটে আসি, ওর চোখে মুখে জল দিয়ে ওর হুঁশ ফিরিয়ে আনি। ও খালি ডায়েন ডায়েন বলে ও আঙুল দিয়ে দেখাতে থাকে ওই জানলার দিকে, আর খালি কাঁপতে থাকে। ওর চোখ মুখ উল্টে যায়। পরদিন সকাল থেকেই দেখি রুমের বাইরে বেরোচ্ছে না। ওকে টেনে রোদে নিয়ে আসি আমি। ও আমার হাতে হিংস্রভাবে কামড়ে দেয়, তারপর ছুটে গিয়ে দরজা বন্ধ করে দেয় ভেতর থেকে। দেখুন না। বলেই গিরিধারী তার হাতটা তুলে ধরল। সেখানে পিকু আর ছোটকা দেখতে পেল দাঁত বসানোর দাগ। ক্ষতটার দিকে তাকিয়ে মেরুদণ্ড দিয়ে যেন শিহরণ খেলে গেল ছোটকার। ফটোগ্রাফার সুব্রত গুপ্তর কথাটা মনে পড়ল তার। সে তো এইরকম আরও একজন মেয়ের কথা বলছিল। মনে হচ্ছে ও না ভয় পেয়েছে, সেখান থেকেই হয়তো ওর এই এত কিছু সমস্যা দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্রামে কি কারো কারো এরকম মানে মানসিক বিকার দেখা গেছে? হ্যাঁ, আরও একটা মেয়ের এইরকমই হয়েছে। সেও ওই ডাইন তাকে দেখেছে। সে একটা পচা কুকুরের পেট থেকে নাকি নাড়ি ভুড়ি বের করে খাচ্ছিল। উফ, কি সাংঘাতিক। আচ্ছা, তারপর তোমার বউয়ের কি হলো? ওকে ঘরের মধ্যে তারপর বন্ধ করে রাখি। বাইরে বেরোলেই পাগলের মতো আচরণ শুরু করে দেয়। কাউকে যদি কামড়ে টামড়ে দেয়, তাই দরজা লক করে রাখি। একজন ডাক্তারের সন্ধান পাই, সে একদিন এই গ্রামে এসেছিল। কেউ তাকে আমার মেয়ের কথা বলায় সে দয়া হয়ে ওকে দেখে, ওষুধ দিয়ে যায়। সেই ওষুধটা খেলে ও একটু ভালো থাকে। হেল্পার ছেলেটার কাছে চাবি থাকে, তো ও রাতে খাবার দিয়ে আসে, তারপর রুম আবার লক করে দেয়। আপনার হেল্পার ছেলেটির নাম কি? আচ্ছা, ও কি এখানেই থাকে? ওর নাম তো মনোজ। রান্নাঘরেই একটা ক্যাম্প খাটে, কম্বল পেতে ঘুমোয় ও। ঠিক আছে। তা চামেলিকে রাতের খাবার কখন দেওয়া হয়? এই 9:30 10টা। বলে গিরিধারী পাশের ঘরটা খুলে ঢুকে গেল। সে বোধহয় ওখানেই শোয়। যদি ট্যুরিস্ট আসে তখন রান্নাঘরে চলে যায়, কারণ সেখানে আরও একটা ক্যাম্প খাট রাখা রয়েছে। খাটটা দেখেছে পিকু। রাতের খাবার দেওয়া হলে পিকু ছোটকাকে বলে রাতের খাবার ঘরে আনিয়ে নিল। তারপর মনোজ যখন রাতের খাবার নিয়ে চামেলির ঘরে ঢুকল, পিকু তার হাওয়াই চপ্পল পরে বাইরে বেরোনোর উপক্রম করতেই ছোটকা হাই হাই করে উঠল। পিকু, পিকু, কোথায় যাচ্ছিস তুই? আসবে কি, এসো না। বলেই পিকু বেরিয়ে গেল ঘর থেকে। ছোটকা পিকুকে আটকাবার উপক্রম করল, কিন্তু তার আগেই সে মনোজের পিছু পিছু চামেলির ঘরে এসে ঢুকল। ঘরটায় ঢুকতেই একটা বোটকা গন্ধ পিকুর নাকে এসে লাগলো। গন্ধটা যেন কেমন পচা মাংসের গন্ধ। গন্ধটা নাকে আসতেই পিকুর কেমন জানি মনে হলো ঘরের মধ্যে একটা অশুভ কিছু বিরাজ করছে। ঘরটার মধ্যে বেশ কিছু মাছি ভন ভন শব্দ করে ঘুরে বেড়াচ্ছে।
তুমি একা চলে এসেছো? তোমার কাকা কোথায়? পেছনে ফিরে তাকিয়ে বলল মনোজ। পিকু তাকে হাত দেখিয়ে নিরস্ত করার চেষ্টা করল, আর দৃষ্টি চলে গেল ঘরের কোণে একটা পর্দার দিকে। সেই পর্দার আড়াল থেকে দেখা যাচ্ছে একটা শীর্ণ হাত বেরিয়ে আসছে, আর মেঝেতে রাখা এক খাবলা ভাত তুলে পর্দার পেছনে দাঁড়ানো কারো মুখের দিকে চলে যাচ্ছে। সেখান থেকে চাকুম চুকুম শব্দ হচ্ছে, আর মাঝে মাঝে একটা হিংস্র আস্ফালনের শব্দ। সে যেন প্রচণ্ড ক্রুদ্ধ। রাগ করে না বৌদিমণি, রোজ রোজ কি আর মাংস হয়? কাল তোমায় মাংস করে দেব, কেমন? বলল মনোজ। পিকু তখনই খেয়াল করলো ছোটকা এসে ঘরের বাইরে দাঁড়িয়েছে, কিন্তু ঘরে ঢুকছে না, সম্ভবত ভয়ে। চামেলির যেখানে নিজেকে পর্দার আড়ালে রেখে খাচ্ছিল তার উল্টো দিকেই একটা আয়না ছিল। তখনই পিকুর নজর গেল সেই আয়নাটার দিকে। সেখানে পর্দার ফাঁক দিয়ে চামেলির মুখটা দেখা যাচ্ছে। মুখটার দিকে তাকাতেই বুকের ভেতর ধক করে উঠল পিকুর। তার মাথার সমস্ত চুল এলোমেলো, পুরো পাগলের মতো লাগছে। সারা বুক ভর্তি লাল রং মাখানো। সেটা কি রক্ত না আলতা নাকি সিঁদুর দেখে বোঝা যাচ্ছে না। তখনই চামেলি কিছু একটা কারণে রাগে গজরাতে লাগলো, আর জোরে জোরে নিঃশ্বাস ফেলে ক্রোধে ফেটে পড়তে লাগলো যেন। আর মনোজ দ্রুত থালাটা তুলে নিয়ে পিছিয়ে বেরিয়ে এলো ঘরটা থেকে। পিকু তার আগে। কি ব্যাপার, কত রেগে গেলেন কেন? মনোজকে জিজ্ঞেস করলো পিকু, মনোজ যখন ওই ঘরে তালা লাগাচ্ছিল। বাইরের লোক ঢুকেছে, টেরও পেয়ে গেছো। মাঝে মাঝে কেমন যেন হয়ে যায়। কাকাও ওর কাছে যেতে ভয় পায়, তখন আমায় পাঠিয়ে দেয়। একটু পরে শান্ত হয়ে যাবে আশা করি, চিন্তা করবেন না। দেখি একটু পরে এবার ঢুকবো। কিছুই তো খেলো না আজ। অসুখটা হওয়ার পর রোজ মাংস খেতে চাইছে। একদিন মাংস হয়নি, বলল ভাগাড়ে একটা মরা বেড়াল কেউ ফেলে দিয়ে গেছে, ওইটা নিয়ে আয়, বুঝে দেখো। মনোজের পর নিজে খেতে চলে গেল। এই রাতে আর ঘুম হবে না রে পিকু, একদম ঘুম হবে না। আচ্ছা, এই অবস্থায় ঘুমোনো যায় তুই বল? কখন দেখবো জানলার বাইরে ডাইনিটা এসে দাঁড়িয়ে আছে, তারপর ওই চামেলির চিৎকার, বাপরে! আচ্ছা, এটা হোমস্টে নাকি বিভীষিকা? ওই চায়ের দোকানের ছোকরাগুলোর কথা না শুনে কি ভুলই না করলাম। ছি 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 পিকু, ছি ছি। এখন এই রাত্রিরে কে বাঁচাবে আমাদের? রক্ষে করো রঘুবীর, রক্ষে করো। ছোটকা ওদের ঘরে ঢুকতে ঢুকতে কথাটা বলল। রাত্রিরে বেরোবে একবার, ডাইনির ছবি তুলতাম। এই সব নিয়ে চ্যাংরামো আমার একদম ভালো লাগে না পিকু। খেয়ে দিয়ে একদম স্ট্রেট টু বেড, যেটা বলবো সেটাই। কাল সকালে উঠে দেখছি কি সিদ্ধান্ত নেওয়া যায়। আসলে আমি না তোকে নিয়ে খুব চিন্তিত, জানিস। নিজে ভয় পেয়ে গেছো বলো, কিসের ডিসিশন? ভাবছি কাল তল্পি তল্পা নিয়ে ভাগম ভাগ। আপনি বাঁচলে বাপের নাম ভায়া। একদম নয়, তুমি শুধু শুধু ভয় পাচ্ছ ছোটকা। এখনো পর্যন্ত ভুতুরে কিছু দেখেছো কি? অত সহজে আমি যাচ্ছি না। আমার এই জায়গাটা খুব ভাল লেগেছে। ওই মিকি দিদিভাইরা তো তোমার মতো ন্যাস তুলে পালাচ্ছে না। আমি ওদের সাথে পাহাড় দেখতে যাব, অহলধারা ভিউ পয়েন্ট। আমাদের কথা হয়ে গেছে। আচ্ছা বাবা, আচ্ছা যাব। এখন খেয়ে দিয়ে শুয়ে পড়। আর শোন, ওই মাঝরাতে উঠে বাইরে যাব বলে একদম আমাকে ভরকি দিবি না। লক্ষ্মী ছেলে হয়ে থাকবি পিকু। লক্ষ্মী ছেলে নয়, মেয়ে হয়। তোমার টেন্সে গন্ডগোল হচ্ছে। আরে আমার সবেতেই গন্ডগোল, তাই আমি মুখ খুললেই তুই যে আমাকে 10 গোল দিবি সেটার আশ্চর্য কি? নে 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 বাবা, এখন খেয়ে দিয়ে শুয়ে পড়, আমি খেতে বসলাম। একটু পরে খেয়ে দিয়ে পিকু আর ছোটকা শুয়ে পড়ল। শোবার অল্প কিছুক্ষণের মধ্যেই ছোটকা মৃদু নাক ডাকতে শুরু করল। পিকুর বাইরে গিয়ে ঘুম পাতলা হয়ে যায়। সে একরকম জোর করে চোখ বন্ধ করে ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করছিল। রুমের মধ্যে একটা মৃদু আলো জ্বলছে, সেটা জানলার কাছে প্রতিফলিত হয়ে সরাসরি পিকুর চোখে এসে লাগছে। এদিকে কাকা আলো বন্ধ করতে দেবে না, মাথার কাছে মোবাইল নিয়ে ঘুমিয়েছে। যদি কারেন্ট চলে যায় তাহলে মোবাইলে আলো জ্বালিয়ে রাখবে, দরকার হলে সারা রাত্রি। একটু পরেই পিকুর চোখ খুলে গেল। না, 100 থেকে উল্টো দিকে গোনা শুরু করতে হবে, তাহলে যদি তার ঘুম আসে। হোমস্টের পেছনের বাতিগুলো নিভিয়ে দিল কেউ। মনোজ বোধহয় এবার ঘুমোতে গেল। বেশ কিছুক্ষণ পর পিকুর হালকা তন্দ্রা মতো আসছিল,
হঠাৎ তার কান খাড়া হয়ে উঠল। হ্যাঁ, একটা শব্দ অনেক দূর থেকে আসছে, কেউ যেন ঝুমুর পড়ে নাচছে। পিকু যেন কোথাও আজ দেখেছে একটা নূপুর। হ্যাঁ, মনে পড়েছে, চামেলির পাশেই একটা টেবিলে দেখা যাচ্ছিল পর্দার নিচ দিয়ে। সেই টেবিলেই সে দেখেছে একজোড়া রূপোর চওড়া নূপুর। ভাবনাটা মাথায় আসতেই পিকুর চোখগুলো খুলে গেল। দৃষ্টি গেল শটান সিলিংটার দিকে। এই ঘরের উপরে একটা চৌকো জালনা রয়েছে, সেটা ভেতর থেকে বন্ধ করা। একজন পরিণত মানুষ সিলিংয়ের মাঝামাঝি সেই ঘুলঘুলি দিয়ে অনায়াসে জালনা খুলে বাড়ির চালের উপর দিয়ে উঠতে পারবে, কিন্তু অতটা উচ্চতায় উঠতে তার মই লাগবে। তখনই একটা বিদঘুটে চিন্তা মাথায় খেলে গেল। কেউ যদি উড়ে গিয়ে ওই জালনা দিয়ে বাইরে বেরিয়ে আসে, অথবা মাকড়সার মতো বেয়ে বেয়ে পেতনিরা ছাদের ওপর ওই ঘুলঘুলিটা দিয়ে আসা যাওয়া করতেই পারে, চামেলি পেতনি হয়ে ঘরের বাইরে বেরিয়ে আসেনি তো? ভাবনাটা তার মনে এসে উদয় হতেই সে জালনার পেছনে কাউকে একটা যেন ছুটে যেতে দেখল। পিকু দৌড়ে গিয়ে ঘরের আলো নিভিয়ে দিল আর এসে দাঁড়ালো ঘরের পেছন দিকের জালনাটার কাছে। বাইরেটা আবছা অন্ধকার, চাঁদের মিহি আলোতে দূরের ঝোপগুলো দেখা যাচ্ছে। তার পেছনে ঢালু জমি আর পাহাড়ের খাড়া খাদ। আবার সেই খিলখিল হাসির শব্দ। অনেক দূরের একটা মেয়েলি হাসির শব্দে বুকে প্রবল দামামা বাজতে শুরু করলো পিকুর। সে বুঝতে পারল তার মাথায় বিন্দু বিন্দু ঘাম জমছে। সেটা যে ভয়, এটা বুঝতে পারল পিকু। বাইরে একটা হাওয়া দিচ্ছে, কারণ দূরের ঝোপগুলো নড়ছে, কিন্তু কাউকে দেখতে পাওয়া যাচ্ছে না। আর হাসির শব্দটা মনে পড়ে গেল যেন অপার্থিব কারো হাসি। হঠাৎ অনেক দূরে একটা মেয়ের আর্তচিৎকার শুনতে পেল পিকু। রাত্রির বুক চিরে সেই আর্তনাদ যেন বুকে একটা ছুরি বসিয়ে দেওয়ার আতঙ্কের সঞ্চার করল। শরীরটা কেঁপে উঠল মুহূর্তের জন্য। তবে এই চিৎকারটা অন্য কারো, কেউ যেন ভয় পেয়েছে। অনেক দূরে জালনা দিয়ে দেখল পিকু একটা ঘরে আলো জ্বলে উঠেছে। কিছু একটা হয়েছে সেখানে। মিনিট 10 পরে আলোটা নিভে গেল। পিকু অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে সরে এসে শুয়ে পড়ল এবার বিছানায়। রাতে কি সব হচ্ছে কিছুই তার মাথায় ঢুকছে না। কাল সকালে খোঁজ নিতে হবে কে তার জালনার পেছন দিয়ে দৌড়ে গেল। ওই নূপুরের আওয়াজটাই বা কার? কেই বা মাঝরাত্রে চিৎকার করে উঠল? পিকুর এবার ক্লান্ত লাগতে লাগলো, চোখগুলো বুজে এলো। উল্টো পথে আশির ঘরে ঢুকতেই পিকু, এই পিকু, পিকু ওঠ, পিকু ওঠ। সহসা একটা তীব্র ঝাঁকুনিতে ঘুম ভেঙে গেল পিকুর। সে থতমত খেয়ে উঠে বসল বেডের উপর। দেখল সামনে ছোটকা দাঁড়িয়ে, মাথায় হনুমান টুপি আর গায়ে চাদর জড়িয়ে, প্রবলভাবে ঠক ঠক করে কাঁপছে। সেটা কি ঠান্ডায় নাকি আতঙ্কে বুঝতে পারল না পিকু। কি হয়েছে? কাঁপছো কেন? সর্বনাশ হয়ে গেছে রে। আমি তো বাইরে বেরিয়েছিলাম, দেখি বাইরে একটা বিরাট জটলা। গ্রামের লোকজন সব জড়ো হয়েছে। কারো একটা ডেড বডি পাওয়া গেছে ওখানে। আমি কিচ্ছু বুঝতে পারছি না। ওই ফটোগ্রাফার সুব্রত বাবু দেখি ছুটে ছুটে ওদিকে গেল। আরে আমি তো ডাকলাম, কোনো উত্তর দিল না আমাকে। চল চল, একবার দেখতে যাবি নাকি? আসলে আমার না ওই একার যাওয়ার সাহস হচ্ছিল না, তো তাই তোকে ডাকলাম। দাঁড়াও, দেখছি। বলেই পিকু ঝটপট মাথার সোয়েটারটা গলিয়ে একটা টুপি পরে নিয়ে রুম থেকে বেরিয়ে পড়ল। ওর পেছন পেছন ছোটকা। দেখল ওদের হোমস্টে থেকে প্রায় 100 ফুট দূরে পাহাড়ের এক খাদের দিক থেকে প্রায় 50 মানুষ গোল করে ঘিরে কিছু একটা নিয়ে জটলা পাকিয়েছে। মাঝে কয়েকজন বসে আছে, বাকি সবাই দাঁড়িয়ে। পিকু আর ছোটকা সেই জটলার দিকে এগিয়ে গেল। পিকু এক একজনকে পাশ কাটিয়ে ঢুকে গেল ভেতর দিকে, জটলার কেন্দ্রবিন্দুতে। নজর যেতেই দেখল একটা বাচ্চা মেয়ে মুখ নিচু করে বসে কাঁদছে। মুখটা চিনতে পারল, হ্যাঁ মিকি। মিকির সামনে একটা রক্ত মাখা দেহ, সেটা ঘিরে কি জটলা। পিকুর মনটা খারাপ হয়ে গেল, কারণ লাশটা মিকির প্রিয় কুকুর অলিভারের। তাকে কেউ খুন করে লাশ এখানে ফেলে গেছে দেখল পিকু। সে মিকির পাশে গিয়ে তার কাঁধে হাত রাখল, কোমল গলায় বলল, কিভাবে হলো এটা মিকিদি? ঠিক বুঝতে পারছি না রে। মাঝরাতে অলিভার না খুব লাফালাফি করছিল বাথরুমে যাবে বলে।
ওদিকে ঘরের টয়লেটেও যাবে না। বাপি গিয়ে দরজা খুলে ভেজিয়ে রাখলো। তারপর অলিভার বেরিয়ে গেল। আমি ভাবলাম ও আবার ঠিক সব সেরে ফিরে আসবে। আমি বাপিকে বললাম তুমি শুয়ে পড়ো, ও চলে এলে আমি দরজা লাগিয়ে দেব। তারপর আমি কখন ঘুমিয়ে পড়েছি। সকালবেলা মনোজ এসে ডেকে তুলে বলল অলিভার নাকি পড়ে আছে খাদের ধারে। আমি দৌড়ে এসে দেখি ওর এই অবস্থা। বলেই মিকি কাঁদতে শুরু করলো। মিকির মা মিকির মুখটা জড়িয়ে ধরে ওকে শান্ত করতে লাগলেন। পিকু লক্ষ্য করল ওনার চোখেও জল। পিকু, পিকু এদিকে আয়। একটু দূর থেকে বলল ছোটকা। তারপর ইশারায় পিকুকে ডাকতে লাগলো। বেশ কিছু লোক ততক্ষণে এই জটলা থেকে সরে গিয়ে সামনে একটা হোমস্টের বারান্দায় চাপা গুঞ্জন শুরু করেছে। ছোটকা তাদের সামনে থেকেই পিকুকে ডাকছিল। পিকু কাছে এসে জিজ্ঞেস করল, কিছু বলবে? কেস জন্ডিস। বলি গ্রামের লোক তো অন্য কথা বলা বলি করছে রে। ফিসফিস করে পিকুর কানে কথাটা নিচু হয়ে বলল ছোটকা। কি বলছে শুনবি? দাঁড়া দাঁড়া। বলেই ছোটকা ইশারায় ফটোগ্রাফার সুব্রত গুপ্তকে ডাকল। সে একটা ছাই রঙের ট্র্যাকস্যুট পরে হোমস্টের বারান্দায় দাঁড়িয়েছিল বাকি লোকগুলোর পিছনে। লাফ দিয়ে নিচে নেমে এলো রাস্তার ওপরে। মানে কেসটা একটু বলে দেবেন দাদা ওকে? ও আবার আমাদের পাড়ার ওই খুদে শার্লক কিনা। দেখুন দেখুন, এই কেসটার যদি কেউ কিনারা করতে পারে এই পারবে। কাল রাতে একটি মেয়ে ডাইনিটাকে দেখেছে। তার রক্ত মাখা হাত, মুখে লাল রঙের পোঁচ, খিলখিল করে হাসছিল আর ঝুমঝুম শব্দ করে দৌড়ে দৌড়ে যাচ্ছিল। ওকে দেখেও চিৎকার করে ওঠে আর চিনতেও পারে। কে এসে? চামেলি। অসম্ভব, ওর ঘর তো বাইরে থেকে তালা চাবি মারা থাকে। সেটাও ওরা বলা বলি করছে। ডাইনি হলে নাকি দেওয়াল বেয়ে বাড়ির ঘুলঘুলি খুলে বেরিয়ে আসতে পারে। ডাইনিরা শরীরে ভর করলে শরীর নাকি হালকা হয়ে যায়। ওরা সেটাই বলছে যে চামেলিকে যখন ডাইনি ধরেছে ওদের কি করা উচিত। যত সব ফালতু কথাবার্তা, অন্ধবিশ্বাস। তবে ভয় লাগছে এরা চামেলিকে কিছু করে না বসে। হ্যাঁ রে পিকু, ডাইনিকে কিছু সমাজে তো একদম জ্যান্ত পুড়িয়ে ফেলতো। বাপরে, কি বিপদের মধ্যে পড়া গেল বল। তার মধ্যে কে আবার ওই কুকুরটাকে খুন করে দিয়েছে মাথায় ঢুকছে না। পাশ থেকে বলল ছোটকা। ওই কারণের জন্যই তো এত জটলা বেড়েছে আজ। প্রায় সব লোক বেরিয়ে পড়েছে এই গ্রামের চারিদিকে। চামেলিকে নিয়ে কি সিদ্ধান্ত নেয় এরা, এখন সেটাই দেখার। কুকুরটাকে যে চামেলি মেরেছে সবাই মনে মনে তাই ভাবছে, যদিও মুখে কেউ কিছু বলছে না। অলিভারকে চামেলি মেরেছে? কিন্তু কেন? খানিকটা অবাক মুখে জিজ্ঞাসা করল পিকু। ও বাবা, কুকুরটার পেটে নাকি নারী ভুড়ি অনেক নেই, দেখলে না? ওই ডাইনি ওসব খেয়েছে। ডাইনি রাত্রি হলে অমানসিক খিদে বেড়ে যায়, শিকার করে খায় নাকি। পাশ থেকে পিকুদের কথা শুনে বলল একটা স্থানীয় লোক। চামেলির কি হবে? পঞ্চায়েত সিদ্ধান্ত নেবে, ওকে ডাকা হবে, একটু পরেই কথাবার্তা শুরু হবে। এইবার দাদু দাদু করে। তারপর দাজু দাজু বলে চিৎকার করে কাকে ডাকতে ডাকতে চলে গেল রাস্তা দিয়ে। পিকু একটু পরে অলিভারের লাশটার কাছে গিয়ে দাঁড়ালো। মিকির বাবা একটা চাদর নিয়ে এসে লাশটা ঢেকে দিলেন। এই লাশটাকে ওরা পুড়িয়ে দেবে বলেছে। ডাইনি খেয়েছে তো। নিজের জ্যাকেটে গ্লাভস পরা হাতটা ঢোকাতে ঢোকাতে কথাটা বলল ফটোগ্রাফার সুব্রত। পিকু অলিভারের চাদরটা হাত দিয়ে সরিয়ে নিয়ে ভালো করে খুঁটিয়ে দেখতে লাগলো। আহ, কি কি করছিস পিকু? এদিকে আয়, চলে আয় চলে আয়। একদম হাত দিবি না, কেউ দেখতে পেলে কিন্তু ঝামেলা শুরু করবে। পিকু ছোটকার কথায় কর্ণপাত করল না। সে একটা শিকারী কুকুরের মতো চারপাশটা তীক্ষ্ণ নজরে দেখতে লাগলো। তারপর হামাগুড়ি দিয়ে কিছু দূরে কি একটা যেন মাটি থেকে তুলে নিয়ে পকেটে ঢোকালো, একটা প্লাস্টিকের ক্যারি ব্যাগের ভেতরে। তারপরে পাহাড়ের খাদের ধারে গিয়ে খাদের দিকে তাকিয়ে নেমে যেতে লাগলো নিচের দিকে। কিছু তার নজরে এলো। তখনই হঠাৎ করে হরহর করে পা হরকে গেল পিকুর। পিকু সামলে, পিকু সামলে, অত ধারে যাস না। পিকু উঠে আয় বলছি। ছোটকা চিৎকার করে উঠল। পিকু নিচু হয়ে একটা পাথরের চাই ধরে নিয়েছে। সে হাত বাড়িয়ে আরো একটা কি মাটি থেকে কুড়িয়ে নিল।
পকেটে সেই প্যাকেটে পড়ল, তারপর আস্তে আস্তে উঠে এলো ছোটকার কাছে। কি ব্যাপার, তুমি অমন করে কি দেখছিলে? পিকুকে জিজ্ঞাসা করলো ফটোগ্রাফার। এমনি কিছু পেলাম না। পকেটে কিছু পুড়লে মনে হলো। রঙিন পাথর, আমি রঙিন নুড়ি জমাই। তাই নাকি? দেখি কেমন পাথর। এখন দেখানো যাবে না, আগে ঘষে চকচকে করব, তারপর দেখাবো। একটু অপেক্ষা করুন। বাহ বাহ, তুমি তো দারুণ কথা জানো, বলল লোকটা। তার কথা শেষ হলো না। দেখা গেল গিরিধারী আর তার পেছন পেছন মনোজ যাচ্ছে গ্রামের ভেতর দিকের একটা বড় বাড়ির দিকে। তাদের ঘিরে আরো 4 জন বেশ বৃদ্ধ লোক। आप लोग जाइए, हम लोग आता है, चिंता मत कीजिएगा, चिंता मत कीजिएगा। ঘাড় ঘুরিয়ে ছোটকার উদ্দেশ্যে বলল গিরিধারী হাঁটতে হাঁটতে। পঞ্চায়েতে যাচ্ছে নাকি? পিকু ফটোগ্রাফারকে জিজ্ঞেস করল। তাই তো মনে হচ্ছে। কি সিদ্ধান্ত নেয় ওরা সেটাই এখন দেখার। কত লোকে মনে এক্সপেকটেশন নিয়ে ঘুরতে আসে, তাই না পিকু? এইবার পাশ থেকে বলল ছোটকা। আর কি এসে পড়ে বলতো? এসে পড়ে প্রেত, আতঙ্ক, নিজের পোষ্য হারানোর শোক। আচ্ছা আচ্ছা, এইসব জানলে কি ওরা এখানে আসতো বল? এই ট্যুরটা ওদের কাছে একদম অভিশপ্ত ট্যুর হয়ে থেকে গেল রে। চল পিকু, ওদের একটু সান্ত্বনা দিয়ে আসি। চলো। বলে ওরা ওদের হোমস্টের দিকে হাঁটা দিল। মিকি বিছানার উপর মাথা নিচু করে বসে নিঃশব্দে কাঁদছিল। পাভেলবাবু বললেন, আসলে অলিভারকে যে মেরেছে সে যে এই হোমস্টেরই একজন মালিক, সেটা জানার পর আর এক মুহূর্তে এখানে থাকতে ইচ্ছে করছে না। আমরা আমরা আজ বিকেলেই চলে যাব হয়তো। আঙ্কেল, অলিভারের ব্যাপারে পুলিশ কমপ্লেন করবেন না? ওটা করে কাল সকালে যান। পাভেলবাবু বাচ্চা ছেলেটার মুখে এরকম একটা কথা শুনে চমকে উঠলেন যেন। পাশ থেকে মিকির মা পিকুর কথায় সায় দিয়ে বলল, ও একদম ঠিক বলেছে। আমাদের কুকুরকে যেই মারুক তার কোনো শাস্তি হবে না? যে কোনো প্রাণীকে হত্যা করলে শাস্তি আছে। মানুষ নয় বলে কি কোনো প্রাণীর দাম নেই? তুমি পুলিশ কমপ্লেন করাও, আমরা দরকার হলে কাল সকালেই যাব। তাই করুন আঙ্কেল। আর যখন থানায় যাবেন আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ, রিকোয়েস্ট। পিকু, পাশ থেকে কাঁধে চাপড় দিয়ে বলল ছোটকা। তুই থানায় কি করতে যাবি রে? এইটুকু বাচ্চা, তুই মিকি দিদির সঙ্গে থাক, যা। আমি না হয় মিস্টার সরকারের সঙ্গে একবার ঘুরে আসি। যেটা বলছি সেটা করো, আমার কাজে বাধা দিও না। পাভেল সরকার, অনামিকা, মিকি সবাই পিকুর কথায় এর ওর দিকে অবাকভাবে তাকিয়ে রইল। পিকুর মতলবটা কি ভাবতে লাগলো ওরা। আচ্ছা ঠিক আছে, ঘন্টাখানেক পরেই বেরোচ্ছি। পিকু, তুমি ততক্ষণে রেডি হয়ে নাও, কেমন? একদম। কিছু পরে গিরিধারী ফিরে এলেন হোমস্টেতে। এসেই কাহিলভাবে বসে পড়লেন বারান্দায় রাখা একটা বেতের চেয়ারে। পাশের টেবিলে মাথার টুপিটা খুলে রেখে তাকে হাত বুলোতে লাগলেন। ছোটকা বলল, কি হলো? কি সিদ্ধান্ত হলো? আজ বিকেলে একজন তান্ত্রিক ডেকে যজ্ঞ করা হবে, তারপর তিনি যা বিধান দেবে তাই হবে। অনেক নাম এই তান্ত্রিকের, এই অঘরি খুঁড়ো। আগেই গ্রামেই থাকতেন, এখন একটু দূরে অন্য একটা গ্রামে একটা মন্দির বানিয়ে পুজো আর্চা করেন আর চাষবাস করে খান। আচ্ছা, একটা একটা কথা জিজ্ঞাসা করব। আপনি নিজে কি মনে করেন যে চামেলি? গিরিধারী কিছু বললেন না, একটা লম্বা দীর্ঘশ্বাস ফেললেন। তার নীরবতার ইঙ্গিত যেদিকে, সেখানে একটা গভীর জমাট ধোঁয়াশা। আছে না নেই কেউ জানে না এর উত্তর। গিরিধারী নিজেও কি জানেন? চামেলি নিয়ে যদি তান্ত্রিক খুব একটা কঠিন সিদ্ধান্ত নেয়, তিনি আদৌ কি তার প্রতিবাদ করবেন? চামেলি তার স্ত্রী, তার মেয়ে হলেও তিনি কি তাই করতেন? অনেক জটিল হিসেব সম্পর্কের গোলকধাঁধায় হারিয়ে যেতে লাগলো ছোটকার মন। পিকু ততক্ষণে ফুল বাবুটি সেজে গলায় মাফলার জড়িয়ে বারান্দার মিঠে রোদের সামনে এসে দাঁড়িয়েছে। একটু পরে পাভেলবাবু বেরিয়ে গেলেন। তারপর গাড়ির শব্দ করে স্টার্ট দিয়ে পাকিয়ে নেমে যেতে লাগলেন পাহাড়ের গা বেয়ে পুলিশ স্টেশনের উদ্দেশ্যে। অলিভারের লাশটা পড়িয়ে আছে, সেখানে যেন কেউ হাত না দেয় সেটা পাভেলবাবু মনোজকে বলে গেছে। সে লাশের চারপাশে 4টে খুঁটি বেঁধে দড়ি দিয়ে বেঁধে দিয়েছে।
পিকুর কথা ভেবে বেশ গর্ব হয় ছোটকার। ছেলেটা যেন অন্য ধাতুতে করা। বিকেল 5টা নাগাদ খুড়ো অর্থাৎ অঘরী তান্ত্রিক একটা লরির পিঠে চেপে গ্রামে ঢুকলেন। তার আশেপাশে লরির পেছনে বসা আরও কিছু লোক, সম্ভবত তার ভক্ত। মাথায় লম্বা চুল, ঘোর কৃষ্ণবর্ণ গায়ের রং, চোখগুলো লাল লাল। গ্রামের মাঝে একটা স্থান পরিষ্কার করে কিছু ফুল, ধূপ, ধুনো রাখা ছিল। সেখানেই একটা আসন পেতে বসলেন খুড়ো। সিঁদুর চন্দন দিয়ে তিনি একটা শক্তিকুণ্ড আঁকলেন। তারপর পাশে তার ঝোলা থেকে বের করলেন সর্ষে, তিল, কাঁচা মাছ, এই সমস্ত। যজ্ঞবেদিতে বেল কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে একটা যজ্ঞ করে তাতে বেলপত্র দিতে শুরু করলেন। কিছুক্ষণ পর গিরিধারী সেই যজ্ঞস্থলে গিয়ে পৌঁছলে তিনি তার কপালে একটা তিলক পরিয়ে দিয়ে বললেন, অশুভ আত্মা অতৃপ্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে, তার অনেক খিদে, সে মুক্তি চায়। তোমাকে তাকে মুক্তি দিতে হবে। কি করতে হবে খুড়ো? অসহায়ের মতো জিজ্ঞেস করল গিরিধারী। ছোটকা একটু দূরেই ভিড়ের মধ্যে মিশে গিয়ে এই সকল কর্মকাণ্ড দেখছিল। বলিদান, নিজের প্রিয় জিনিস বলিদান দিতে হবে। অশুভ আত্মা তৃপ্ত হতে চায়। বলেন কি? কাকে কাকে বলি দিতে হবে? তোমার সবচেয়ে প্রিয় জিনিস কি গিরিধারী? মানুষ তো নিজেকেই সবচেয়ে বেশি ভালোবাসে। তারপর? চামেলি। না, ওকে ওকে আমি মরে যেতে দিতে পারবো নি খুড়ো, ওকে আমি মরে যেতে দিতে পারবো নি। আপনি কিছু একটা উপায় বের করুন তো। বুঝিস না, যে যাকে নির্বাচন করছে পছন্দের মানুষ হিসেবে, যে সব কাজ করাচ্ছে, তার তো চামেলিকে ভালো লেগেছে। ওকে ছেড়ে যাবে কেন? আপনি রক্ষাকর্তা খুড়ো, আপনি রক্ষাকর্তা, কিছু একটা উপায় বের করুন আপনি। একটা চাল কুমড়া নিয়ে আয়, বলি দিয়ে দেখি কি হয়। কিন্তু সারা রাত্রি ব্যাপী পিশাচ উৎপাটন যজ্ঞ করতে হবে। সেসব এখানে হবে না, আমার ডেরাই হবে। কিন্তু অনেক খরচা। খরচের চিন্তা করবেন নি খুড়ো, আপনি পিশাচ উৎপাটন যজ্ঞের ব্যবস্থা করুন, আমি চাল কুমড়ো নিয়ে আসছি। এদিকে আয়, এই ভস্য নিয়ে যা। এটা কাছে রাখবি, জম কাছে ঘেঁষবে না। গিরিধারী খুড়োর দিকে এগিয়ে গেল। খুড়ো ওর কানে কানে একটা মন্ত্র দিয়ে বলল, বুঝেছিস? এটা জপতে থাকবি, কোনো বিপদ এলে। আমি পুরো গ্রামটা বেঁধে দিচ্ছি, তবে এই প্রেতাত্মা কারো জীবন না নিয়ে শান্ত হবে না, কারো প্রাণ নেবেও। তারপর মহাব্যায়ামে বিলীন হয়ে যাবে। এবারও কাকে টার্গেট করেছে সেটাই হচ্ছে দেখার। সবাই সাবধানে থাকবে, রাতে কেউ একা বেরোবে না। যজ্ঞের ক্রিয়ার কাজ না হলে ও আরো শক্তি বাড়িয়ে সারা গ্রামে সর্বনাশ করে বেড়াবে। তোদের ব্যবসা, কাজ, কর্ম সব মাথায় উঠবে, এই আমি বলে দিল। খুড়ো উঠে দাঁড়াতেই তার সাথের লোকগুলো জয় অঘরী ঘোড়োর জয় বলে চিৎকার করে উঠল 3 বার। মহিলারা উলু দিতে লাগলো। খুড়োর জন্য কেউ এক প্যাকেট সিগারেট নিয়ে এসেছিল। খুড়ো সেটা থেকে সিগারেট বের করে আয়েশ করে টানতে লাগলো। ছোটকা গ্রামের এক প্রান্ত থেকে ফিরে এলো তাদের হোমস্টের ঘরে। এসেই দেখল পাভেলবাবুর গাড়িটা ফিরে এসেছে। সে এসে ঢুকলো মিকিদের ঘরে। দেখতে পেল পাভেল সরকার আর পিকু পাশাপাশি বসে আছে। কি হলো, রিপোর্ট নিল? আরে আর কি বলবো, থানা থেকে প্রথমে পাত্তাই দেয় না, বলে মানুষের উপর ক্রাইমের বিচারের লোক নেই আমাদের, আপনি এসেছেন কুকুর মরার ডায়েরি লেখাতে, বলুন। তারপর আমার এক চেনা কাকু আছেন, উনি ওই কোচবিহারের এসপি, ওনাকে ফোন করার পর কমপ্লেনটা নিল। ওদের গাড়ি আসছে, বডি নিয়ে যাবে। কি করবে জানি না, তবে
আপনার ভাইপোটি সত্যি মানে একটা জিনিস। সে গিয়ে আইসির কাছে গিয়ে কিছু বলল, উনি হঠাৎ কেসটা নিয়ে খুব ইন্টারেস্টেড হয়ে উঠলেন। পিকুকে পাশের একটা ঘরে নিয়ে গেলেন, তারপর ওদের মধ্যে কি কথা হলো জানি না, দেখে বলল ঠিক আছে আপনারা যা সাহায্য চাইছেন যথাসময় পাবেন। কিসের সাহায্য, সাহায্য কেন লাগবে মানে কিছুই বুঝতে পারলাম না, মাথা নেড়ে চলে এলাম আর কি। বললেন পাভেল বাবু। তোর মাথায় কিছু একটা ঘুরছে না রে পিকু? এ পিকু, তাই তো পিকু, বল না রে, কি রে বল। পাশ থেকে জিজ্ঞেস করলো মিকি। কিছু না, দেখি কি হয়, আমি নিজেই শিওর না, শিওর হলে বলবো। কি রঙিন পাথর পেয়েছিস তুই? আইসির থেকে সাহায্য চেয়েছিস কেন? আচ্ছা আচ্ছা, কেসটা ঠিক কি বলতো পিকু? অলিভারকে কি অন্য কেউ খুন করলো? তুই জানিস? জানিস তুই? পিকু, পিকু বলবি না আমায়? বল পিকু। জিজ্ঞেস করলো মিকির মা। সবাইকে একটু অপেক্ষা করতে হবে, দুঃখিত। আপনারা তো কাল সকালে বেরোচ্ছেনই, দেখি তার আগেই মনে হচ্ছে সব রহস্যের মেঘ সরে যাবে। দেখি এইবার সে দেখা দেয় কি না। কিছুই বুঝলাম না, তবে অঘরীতান্ত্রিক আজ রাত্রে পিশাচ উৎপাটন শুরু করবে, একটা যজ্ঞ, যে যজ্ঞটা নিজের ডেরাতেই নাকি করবে। ওই খরচাপাতি নিয়ে গেলেন আর কি। শুনলাম তাতে নাকি প্রেত শান্ত হয়ে যেতে পারে। হলেই ভালো, নইলে এই গ্রাম নাকি একদম ছাড়খাড় হয়ে যাবে। আমি শুনে এলাম এই মাত্র। আচ্ছা, এই চামেলি এখন কেমন আছে? পাভেল বাবু জিজ্ঞাসা করলেন কথাটা ওনার স্ত্রীকে। দুপুরে মনোজ খাবার দিতে ঢুকেছিল, ওকে নাকি আক্রমণ করেছিল, থালা ছুঁড়ে মেরেছে ওর দিকে, দাঁত বের করে হঠাৎ নাকি কামড়াতেও চলে এসেছিল। মনোজ তো আমাকে বলছিল ও নাকি কাজ ছেড়ে দেবে, ওর নাকি চামেলির ঘরে ঢুকতেই ভয় লাগছে, খুব খুব বাজে অবস্থা ওর। তখনই পাশের ঘর থেকে একটা হিংস্র আস্ফালনের আওয়াজ শুনে সবাই চমকে উঠল। সেই সাথে জান্তব গড়গড় রাগের শব্দ আর গোঙানির আওয়াজ। তারপরই মাঝে মাঝে জানলার কাছে কেউ যেন তীব্র আঘাত করে চলেছে। চামেলি! পিকু, পিকু ঘরে চলো, রাতটা পার করে কাল সকালে কিন্তু ব্যাগ। এখানে তোর কোনো খোঁচাখুঁচি করার জায়গা নেই। আচ্ছা, অঘরি খুঁড়ো যা করার সব তো করছে নাকি? কাল কিন্তু আমরা সকালেই ব্যাক করছি পাভেল বাবুদের সাথে। আর এই যে রাত্রিরে নো অ্যাডভেঞ্চার। পিকুরা ঘরে এসে পড়ল। আধ ঘন্টা পর পিকু বারান্দায় বেরিয়ে এসে কান খাড়া করে শুনতে লাগলো চামেলির আওয়াজ। আওয়াজটা যেন একটু শান্ত হয়ে উঠেছে। অলিভারের লাশটা একটা গাড়ি এসে তুলে নিয়ে গেছে। কিছুক্ষণ পর ঘরে কফি আর পকোড়া দিয়ে গেল মনোজ। পিকু তাকে দেখে জিজ্ঞাসা করল, চামেলি আন্টির কি হয়েছিল? অমন চিৎকার করছিল কেন? ওষুধ খাবে না, আমি জোর করে খাইয়ে দিয়েছি বলে অমন রাগ। একটা কথা জিজ্ঞেস করব? করো করো পিকু বাবু, করো। চামেলি আন্টির কি কোনো মেয়ে ছিল যে মারা গেছে? মনোজের মুখটা হঠাৎ হাঁ হয়ে গেল পিকুর কথা শুনে। সে খানিকটা চাপা গলায় বলল, তুমি কিভাবে? ওর ঘরে ওর সাথে একটা বছর 6 বাচ্চার ছবি আছে, তার প্রসঙ্গ কখনো কোথাও দেখি না। পাশের এক গ্রামের আন্টিকে জিজ্ঞেস করতে তিনি বললেন হঠাৎ 1 বছর অসুখ করে মেয়েটি মারা যায়। তারপর থেকেই নাকি চামেলির মাথাটা একটু একটু করে বিগড়তে শুরু করে। আচ্ছা, রাতের খাবার কখন দেবে ওনাকে? 9টা, 9:30। আজকের রাতটা ভালো না, খেয়ে দিয়ে শুয়ে পড়ুন, আজকে আবার অমাবস্যা, বলল মনোজ। তারপর চায়ের খালি ট্রেটা নিয়ে চলে গেল। খাইছে অমাবস্যা? ওরে ওরে, অতীত শয়তানের সাগরেদ ভূত প্রেত পিশাচ সব শক্তিশালী হয় সব। না পিকু, আজ কোনো মতেই রুম থেকে বেরোনো নয় একদম। কথাটা বলতে বলতেই প্লেট থেকে একটা পকোড়া তুলে নিয়ে কামড় বসিয়ে দিল ছোটকা। অপূর্ব, নাজুক। শোন, এটা খাওয়ার পর আমি বুঝছি এটা খেয়ে যদি ভূতের হাতে প্রাণ যায় আমার কোনো দুঃখ থাকবে না। অদ্ভুত বল পাচ্ছি, অদ্ভুত। পিকু তার হাত ঘড়ির দিকে তাকালো। আজ সারা রাত জেগে থাকার প্রোগ্রাম তার, এখন একটু ঘুমিয়ে নিলেই হয়। আসল প্রতীক্ষা তো শুরু রাত 12টার পর। তার অনুমান যদি সত্যি হয়, পিকু তার ঘড়িতে 10টার অ্যালার্ম সেট করতে লাগলো।
পাহাড়ের বাঁকে একটু আগে একটা গাড়ি হেডলাইট জ্বালিয়ে আসছে দেখা গেল। আলোটা এসে থামল গ্রামের একটু সামনে। গাড়ি থেকে নেমে এলো দুটো লোক। তাদের মুখ অন্ধকারে ঠিক বোঝা যাচ্ছিল না। তারপরই গাড়ির হেডলাইট বন্ধ করে দিয়ে আবার সেই দিকটা ঘুটঘুটে অন্ধকার গ্রাস করে দিল। পিকু দৃশ্যটা দেখছিল তার জানলার সামনে পর্দার আড়ালে দাঁড়িয়ে। আমি যা দেখছি তুই কি তাই দেখলি পিকু? বলল ছোটকা, তার মুন্ডুটা ঠিক পিকুর মুখের উপর। সে ঠিক পিকুর পিছনে দাঁড়িয়ে আছে, নজর রাখছিল ওই রাস্তার ওপরে। পিকু আর ছোটকা দুজনেই ড্রেস পরে সুসজ্জিত। পিকুর পকেটে তার সেই প্রিয় মিনি হাতুড়ি, যেটা দিয়ে সে অনেক অপরাধীকে সরাসরি সম্মুখ সমরে শায়েস্তা করেছে। ছোটকার হাতে একটা বড় শক্তপোক্ত দেশি মোটা বাঁটোয়ালা ছাতা, ওইটাই ছোটকার আত্মরক্ষার অস্ত্র। অন্য হাতে একটা ছোট্ট মিনি টর্চ। ছোটকা মিনিট 10 আগেই ঘুমিয়েছিল। হঠাৎ পিকু তাকে তুলে দিয়ে বলে, উঠে পড়ো, ডাইনি হান্টিং করতে যাব। পাগল নাকি? খেপেছিস? হ্যাঁ, ওই চুপচাপ শাটার ডাউন করে ঘুমিয়ে পড়। ইম্পসিবল, তোমার আলসেমি লাগলে পড়ে পড়ে ঘুমাও, আমি শিকার করতে বেরিয়ে গেলাম। তোর কি মাথা খারাপ হয়ে গেছে পিকু? ওটা ডাইনি রে, ডাইনি। আচ্ছা, ওর সাথে কেউ পেরে ওঠে? তুমি তো ভয় পেয়ে যাচ্ছ, ভয় পেলে ঘরে থাকো না, আমি চললাম। উফ, দাঁড়া, কি অশান্তি শুরু করলি বলতো তুই। এরপর ঝটপট তৈরি হয়ে গেল সেই ছোটকা। হঠাৎ পিকুকে দেখে যেন উৎসাহটা পেয়ে গেছে আরো। সে ওই গাড়িটা দেখে পিকুকে প্রশ্নটা করল, আর পিকু তার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, দেখো না, খেলা শুরু হলো। পিকু ঘর থেকে বেরোলো না। সে চুপচাপ পর্দার আড়ালে লুকিয়ে থেকে বারান্দার দিকে তাকিয়ে কারো আগমনের জন্য যেন অপেক্ষা করতে লাগলো। সংকেতটা মনে আছে তো ছোটকা? হ্যাঁ হ্যাঁ জানি, ওই 3 বার টর্চ জ্বালিয়ে গোল গোল করে ঘোরাতে হবে। একটু পরেই পিকুর কানে একটা শব্দ এসে পৌঁছল, আর তাতেই তার চোখ ধূর্ত শেয়ালের মতো শিকারের লোভে চক চক করে উঠল। ওই দেখ পিকু, ওই ওই ডাইনিটার পায়ের নুপুরের শব্দটা না? উফ, থামো তো, শুনেছি। একবার দেখা দাও বাবা ডাইনি। বাবা ডাইনি কি রে? ডাইনি স্ত্রীলিঙ্গ, মা বা মাসি ডাইনি হলেও হবে। আবার আবার আমার টেন্সের ভুল ধরছিস? হ্যাঁ, এই সময়? ওই যে, চুপ। ছোটকা তার মুখটা নিয়ে এলো জানলার কাছের একদম সামনে। দেখতে পেল বারান্দার আলো কেউ যেন নিভিয়ে দিয়েছে। একটা ছায়ামূর্তি এসে দাঁড়িয়েছে সেই বারান্দায়। সে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে বাঁদিকের একদম শেষ ঘরটার দিকে, সেই ঘরে যেখানে চামেলি ছিল। চামেলি ঘরে ফিরে যাচ্ছে কেন রে পিকু? ও কি তাহলে রাতের সব কাজ ছেড়ে এলো, এখন ঘরে ফিরে যাচ্ছে? উফ, চুপ করো, চুপচাপ দেখে যাও। অন্য ব্যাপার দেখে তোমার মাথা একদম ঘুরে যাবে। ছোটকা দেখলো ছায়ামূর্তি গিয়ে রুমের সামনে তালাটা খুলল। ছায়ামূর্তির গায়ে একটা গাঢ় রঙের চাদর জাতীয় কিছু, তাই অন্ধকারে একদমই দেখা যাচ্ছে না। মা, মা, আমি আইছি মা, আমি আইছি মা, আমি আইছি। একটা বাচ্চা মেয়ের গলা আর সেই খিলখিল হাসির আওয়াজটা শুনতে পেল পিকু, যেটা কাল রাতে শুনতে পেয়েছিল। পাশের ঘরে মিতা বলে একটা আওয়াজ করে কেউ যেন ডেকে উঠল, আর তখন দরজাটা ক্যাচ করে শব্দ করে উঠল। ছায়ামূর্তিটা খিলখিল শব্দে হাসতে হাসতে দৌড়ে চলে গেল, আর তার সাথে ছুটল ঝুমঝুম শব্দটা অন্ধকারে ছুটে যেতে লাগলো রাস্তা পেরিয়ে পাশের জঙ্গল ভেদ করে খাদের দিকে। আর তার সাথে সাথে তার পেছনে ছুটতে ছুটতে মিতা মিতা আর্তনাদ তুলে ছুটে গেল পাশের ঘরের মেয়েটা চামেলি। হ্যাঁ, ছোটকা তাকে চিনতে পারল। পিকু তখনই ছোটকার হাতের মিনি টর্চটা ছিনিয়ে নিয়ে দরজা ধাক্কা দিয়ে খুলে লাফ দিয়ে পড়ল বারান্দার উপর, আর গোল গোল করে টর্চটা 3 বার জ্বালিয়ে নিভিয়ে সংকেতটা দেখালো সেই দিকের উদ্দেশ্যে যেখানে গাড়িটা এসে দাঁড়িয়েছিল কিছুক্ষণ আগে। তারপর ছোটকাকে বলল, একটু পেছন থেকে লুকিয়ে চামেলিকে ফলো করো, খুব কাছে যাবে না, যেন তোমায় দেখতে না পারে, ও যেন পাহাড় থেকে না পড়ে যায়। ছোটকা জোরে ছুটল তার পেছনে পেছনে পিকু। ছায়ামূর্তিটাকে আর দেখা যাচ্ছে না, সে পাহাড়ের খাদের ধারে গিয়ে শব্দটার সঙ্গে অদৃশ্য হয়ে গেছে। চামেলি সেই খাদের দিকে এগিয়ে যাচ্ছে। সে খাদের একদম শেষ প্রান্তে এসে মিতা মিতা বলে চিৎকার করতে লাগলো।
ছোটকা তার ফুট 50 দূরেই একটা পাথরের চাইয়ের পেছনে লুকিয়ে আছে। আর ঠিক তখনই পাশ থেকে আবির্ভূত হলো আরেক ছায়ামূর্তি, একদম তড়িৎ গতিতে। সে ছুটে গেল চামেলির পেছন দিক থেকে তাকে ধাক্কা দেওয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা এত তাড়াতাড়ি ঘটল, পিকু কিছু করার আগেই লোকটা প্রায় চামেলিকে ছুঁয়ে ফেলল। আর ঠিক তখনই সিংহ বিক্রমে সেই ছায়ামূর্তির উপর একটা চাপা শব্দ করে ঝাঁপিয়ে পড়ল ছোটকা। সেই মুঠো একটা লোক এবং ছোটকা তাকে সজোরে জড়িয়ে ধরল, একটা ময়াল সাপের মতো। আর ঝুপ করে তাদের দুজনের শরীরটা মাটির উপরে শব্দ করে গড়াগড়ি খেতে লাগলো। প্রবল ধস্তাধস্তিতে দুই প্রতিপক্ষ প্রবল পরাক্রমে একে অন্যকে আছড়ে ফেলার চেষ্টা করতে লাগলো। আর তখন কয়েকটা বুটের শব্দ শোনা গেল। দুটো লোক এসে লোকটার দিকে পিস্তল তাক করে বলল, একদম চালাকি না, নইলে গুলি ছুটে গিয়ে মাথার খুলি ফুটো হয়ে যাবে কিন্তু। হাত ওপরে। পিকু দৌড়ে এসে চামেলির হাত ধরল, শান্তভাবে বলল, ঘরে চলো, এখানে মিতি নেই। তোমাকে মিতির নাম করে প্রাণে মারার চক্রান্ত করছিল ওরা। চামেলি কোনো কথা বলল না, আস্তে আস্তে হেঁটে যেতে লাগলো নিজের ঘরের দিকে, মাথা নিচু করে। সালা এইটাকেও পাকড়াও করেছি, দেখুন পাহাড়ের খাদ দিয়ে পালাচ্ছিল বেটা। বলে উঠল আরো একটা লোক, তার হাতে ধরা সেই ছায়ামূর্তি, যার গায়ে একটা কালো চাদর এখনো জড়ানো, পায়ে ঝুমঝুম আওয়াজ হচ্ছে হাঁটলে, মাথায় কালো একটা হনুমান টুপি। অনেক ধন্যবাদ স্যার আপনাদের আসার জন্য, বলল পিকু। আর ঠিক তখনই বারান্দার আলোগুলো জ্বলে উঠল। বারান্দায় এসে দাঁড়িয়েছে গিরিধারী ও পাভেল সরকার। এখানে ধস্তাধস্তি আর কথাবার্তা শুনে ঘুম ভেঙে গেছে। গিরিধারী এদিকে পিকুদের দিকে ছুটে আসতে লাগলো। আরে থানার সেজবাবু যে, তাই এখানে কি মনে করে স্যার? দাঁড়ান, আলোতে যাই, পালের গোদাদের মুখ দর্শন করতে হবে তো, বললেন সেজবাবু। তারপর তিনি ইশারা করতেই থানার জিপটা স্টার্ট দিয়ে এগিয়ে চলে এসে দাঁড়িয়ে পড়ল হোমস্টেটার সামনে। সেখানে বারান্দার আলো এসে পড়েছে। প্রথমেই ছোটকা নূপুরপাড়া লোকটার মুখের হনুমান টুপিটা খুলে দিল। আর তার দিকে নজর যেতেই গিরিধারী হতভম্ব হয়ে গেল। চিৎকার করে উঠল সে, তুই আমার বউটাকে খুন করতে গেছিলি, হায় ঈশ্বর, হায় ঈশ্বর। ছোটকা নিজেও ঘাবড়ে গেছে। আরে এ তো মনোজ। সে পায়ে নূপুর পরে ঘুরে বেড়াতো, আর সেই চামেলির গলা নকল করে তাকে মৃত্যুর ফাঁদে ডেকে নিয়ে গেছিল। পরের জনের মুখের ওপর থেকে পেঁচানো দীর্ঘ মাফলার খোলার সময় সে একজন পুলিশ কর্মীকে ধাক্কা দিয়ে পালাতে গেল। সেজুবাবু তার পিস্তল তার দিকে তাক করে শটান চালিয়ে দিলেন। গগনভেদী আর্তনাদ হল। পিকু ছোটকা কানে হাত দিতেই দেখল লোকটা মাটিতে লুটিয়ে পড়েছে, একটা পা চেপে ধরে। একজন পুলিশ কর্মী তার মুখের ওপর থেকে মাফলারটা টেনে খুলে দিতেই মুখটা চেনা গেল। সেও একজন চেনা লোক, আর এই পাড়ার খুব জনপ্রিয় মানুষ, ডাক্তার অখিলেশ গিরি, যে চামেলির চিকিৎসা করতে আসত, তাও প্রায় বিনা পয়সায়। দুজনকেই গাড়িতে তুলে নিয়ে সেজবাবু ছোটকাকে বললেন, আমি এদের থানায় ভরে দিচ্ছি। হ্যাঁ সত্যি, আজ আপনার ভাইপো আমাদের সাবধান না করলে একটা প্রাণ আমরা বাঁচাতে পারতাম না। সেই সাথে গ্রামের মানুষদের মনে একটা বড় আতঙ্ক দূর হলো। কাল সকালে আমরা গিরিধারী বাবুকে নিয়ে আসুন, পারলে ওনার স্ত্রী চামেলিকেও, যার উপর অ্যাটেম্প টু মার্ডার হয়েছিল আর কি। কমপ্লেন না দিলে কেসই দাঁড়াবে না, কিন্তু কেন এরা এসব করতে গেল মোটিভটাই পাচ্ছি না। আমার ধারণা চামেলি কিছু গোপন খবর জানে ডাক্তারবাবুর, সেটা মনোজও জানে। ও যেহেতু ডাক্তারের ক্রাইম পার্টনার, ওকে চাপ দিলেই রহস্য পরিষ্কার হয়ে যাবে। সেই গোপন তথ্য ও যেন বাইরে প্রকাশ না করে দেয়, তাই ডাক্তার চামেলিকে ড্রাগ দিয়ে আচ্ছন্ন করে রাখত। ড্রাগের উইথড্রয়াল সিমটমের জন্যই ওর মানসিক সমস্যা আরও বেড়ে গেছিল। যেহেতু ওর একমাত্র মেয়ে মারা গিয়েছিল, তার গলা নকল করে আর তার ব্যবহার করা নূপুর দিয়ে এই বিভ্রম সৃষ্টি করার চেষ্টা করেছিল মনোজ। যে মেয়েকে খুঁজতে ওই নূপুরের শব্দের পিছু পিছু ও দৌড়ে বেড়াতো। ওই অবস্থায় ওকে দেখতে পায় একজন গ্রামের মেয়ে, তাই ওকেই ডাইনি ভেবে বসে। ঠিক আছে, অনেক রাত হলো স্যার, আপনারা যান, আমরা কাল সকালে পৌঁছে যাব। পরের দিন সকাল 10টা নাগাদ দার্জিলিং থানার বড়বাবুর টেবিলের সামনে বসেছিল পিকু, ছোটকা, গিরিধারী, পাভেল সরকার, মিকি ও মিকির মা। বড়বাবু পিকুকে বেশ খাতির করে তার পাশে বসিয়েছেন। এইটুকু বাচ্চা ছেলে যেভাবে এই কেসটার মুখ্য প্রমাণগুলো জোগাড় করেছে, তাতে তিনি চমৎকৃত। পিকু আর মিতির জন্য একজন কনস্টেবল একটু আগে এসে দুটো করে চকলেট দিয়ে গেছে। বাকিদের জন্য ঢুকলো গরম চা, সাথে এক প্লেট গরম সিঙ্গারা। বড়বাবু চায়ে একটা চুমুক দিয়ে বললেন, আরে আপনারা উতলা হবেন না,
কাল রাতে আমাদের নতুন অতিথিরা এত খাতির যত্ন পেয়েছে, আপ্লুত হয়ে সব পেটের কথা গোল গোল করে বলে দিয়েছে। ওই মনোজ মাসখানেক আগেই হোমস্টেতে ওঠে। তার আগে নাকি ওই ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট ছিল। ডাক্তার আসলে পুরো নকল ডাক্তার, ফল সার্টিফিকেট জোগাড় করে ডাক্তারি শুরু করে এই পাহাড়ের গ্রামে গ্রামে। এই বউ ডাক্তারির কমপ্লেন একসময় আমাদের কাছে অনেক আসলো, অনেক ধরপাকড় হয়েছে, কিন্তু পাহাড়ে সর্বত্র সতর্ক দৃষ্টি রাখা ইম্পসিবল ব্যাপার। এই বউ ডাক্তার অখিলেশ গিরির হাতে একটা মেয়ে ভুল ট্রিটমেন্টে মারা যায়। পাড়ায় এটা নিয়ে শোরগোল শুরু হওয়ার ভয় রাতারাতি ওর লাশ নিয়ে ঝুলিয়ে দেওয়া হয় জঙ্গলের মধ্যে। আর ওই অখিলেশ গিরির দাদা ছিল পঞ্চায়েতের বড় নেতা। সে ওই মেয়েটির দাদাকে আর বোনকে ভয় দেখিয়ে টাকা দিয়ে চুপ করিয়ে দেয় আর কি। তারপর রটিয়ে দেয় গ্রামে যে মেয়েটি আত্মহত্যা করেছে ওই পারিবারিক অশান্তির জেরে। ওই মেয়েটির বোনটি পরে গ্রামে বিয়ে হয়। সেই মেয়েটি চামেলি। ডাক্তারকে দেখে সে একদিন চিনতে পারে। এদিকে ডাক্তারের দাদা একদিন হঠাৎ অ্যাক্সিডেন্টে মারা যায়। ডাক্তার চামেলিকে দেখতে পেয়ে ভয় পেয়ে যায় যথারীতি। তার হাতে মৃত্যু আর ভুয়ো পরিচয় যাতে বের না হয় সেই ভয়ে সে মনোজকে খোঁজ নিতে পাঠায় চামেলি সম্পর্কে। মনোজ জানতে পারে চামেলি ততদিনে সন্তান হারিয়ে প্রায় আতপাগল অবস্থা। এদিকে গিরিধারীর এখানে একজন হেল্পার দরকার। আলাপ করতে গিয়ে সে ভালো মাইনার অফারও দেয়। ডাক্তার তাকে বলে এখানে থেকে যেতে আর চামেলের উপর নজর রাখতে। সেই গ্রামে একদিন কেউ এসে বলল যে জঙ্গলে কোনো মেয়ে পায়ে পায়ে নুপুর পরে ঘুরছে, তার কাছে গেলে নাকি ঘাড় মুটকে দেবে। রোশন রংপা বলে একটা দর্জি ছিল, তার হার্টের রোগ ছিল, ভুলভাল দেখতো আর কি। একদিন তার মৃতদেহ জঙ্গলে দেখতে পাওয়া যায়। দেখে মনে হয় খুব ভয় পেয়েছে। সেই থেকে গ্রামে চাউর হয়ে যায় যে জঙ্গলে পেতনির আবির্ভাব হয়েছে। বুঝুন, সেই ভয়ে সন্ধ্যের পর আর কেউ ঢুকতো না। সেই খবরটা পাশের গ্রামে ছড়িয়ে পড়ে। সেই রংপার গ্রামের হোমস্টের দুই মালিক ঠিক করে এই গ্রামে ভূতের উপদ্রব বাড়িয়ে তুলবে। তাদের সাথে ঘটনাক্রমে ডাক্তার অখিলেশের যোগাযোগ হয়। সে এই গ্রাম ঘুরতে আসে। তারপর চামেলির সাথে দেখা করে সে। চামেলি তাকে চিনতে পারে, ভয় গুটিয়ে যায়। ডাক্তার বুঝতে দেয় না দেশে চামেলিকে চিনতে পেরেছে, তাই প্ল্যান করতে থাকে কিভাবে খতম করে দেওয়া যায়। প্রথমেই তাকে আচ্ছন্ন আর হ্যালোসিনেট করার জন্য একটা ড্রাগ ব্যবহার করে। নামটা হচ্ছে টোড ভেনাম। হ্যাঁ, সেই ড্রাগটাকে খাবারের সাথে মিশিয়ে দিতে থাকে মনোজ। আর ওদিকে ডাক্তার পাশের গ্রাম থেকে টাকা নিয়ে বসেছিল সেই গ্রামে ডাইনির উৎপাত শুরু করার জন্য। সে এক ঢিলে দুই পাখি মারে, বুঝতে পেরেছেন? মনোজ ভালো গলা নকল করতে পারত। সে চামেলির মরা মেয়ের গলা নকল করে নিজে তার মেয়ের নুপুর চুরি করে ছুটে বেড়াতো, আর তার পিছু পিছু ছুটতে থাকতো চামেলি। কিন্তু চামেলি ঘর থেকে বেরিয়ে আসতো কিভাবে? ওই ঘর তো লক করা থাকতো। জিজ্ঞেস করলো ছোটকা। সেইভাবেই যেভাবে কাল বেরিয়েছিল। মনোজের কাছে চাবি থাকতো তো, ও ঘরটা গিয়ে খুলে দিয়ে ওর মেয়ের গলা নকল করে ডেকে নিত। হ্যাঁ, তারপর একদিন ওই মিকির কুকুর অন্ধকারে মনোজকে দেখতে পায়। হয়তো চিৎকার করে ওঠে বা কামড়াতে যায়। মনোজের হাতে একটা অন্য বিষের সিরিঞ্জ ছিল। তার বস ভুয়ো হলেও ডাক্তার, তাই বিষ জোগাড় করা কোন একটা ব্যাপার না। সে ওই কুকুরের ঘাড়ে ওই ইঞ্জেকশন ফুটিয়ে দেয়, সাথে সাথেই মারা যায় বেচারা। মনোজ তারপর ওই ডাইনির উপর তার দোষ চাপানোর জন্য পেট চিরে নাড়ি ভুড়ি বের করে দেয়, আর ওই কুকুরের লাশটা ফেলে দেয় খাদের কিনারে। পেটের নাড়ি ভুড়ি না থাকার জন্য আর সেই রাতেই একজন চামেলিকে ছুটতে দেখেছিল, ব্যাস তাকেই সবাই ডাইনি ঠাওর করে। কিন্তু একটা জিনিস, ওই চামেলিকে ডাইনি বানিয়ে না হয় গ্রামে ভয় দেখালো মনোজ আর ডাক্তার, কিন্তু ওকে কাল রাতে মেরে ফেলতে গেল কেন? জিজ্ঞেস করলেন পাভেল বাবু। হ্যাঁ, কারণ মনোজ খবর পেয়েছিল যে তান্ত্রিক আজ রাতেই যজ্ঞ করবে। তারপরে ডাইনির উৎপাত শেষ না হলে লোকে ডাইনি সম্পর্কে কৌতূহলী হয়ে পড়তে পারে। কতদিন আর এই বুজরুকি চালাবে? তার উপর চামেলিকেও শেষ করতে হবে। খুড়ো বলেছে ডাইনি একদিন নিয়ে চলে যাবে, তাই তার সাথে চামেলির মৃত্যুর প্ল্যান খুব ভালো সেট করবে। এই ভেবেই ওরা চামেলিকে মেরে ফেলার প্ল্যানটা করে আর কি। এইবার কিভাবে মনোজের উপর সন্দেহটা গেল আমাদের, সেইটা পিকু বলবে। কারণ সেটা আমরা সময় মতো না জানতে পারলে কিন্তু কেসটা সলভই হতো না। একই সাথে একটা অভাগা মেয়ের মৃত্যু হতো, আর গ্রামের দুনা মূল অপরাধী ছাড়া পেয়ে যেত সবকিছু। পিকু, বলো বলো, এবার তুমি বলো তো। শুরু করি? হ্যাঁ মহারাজ, বলো এবার। আমি প্রথমেই
লাশের কাছে একটি বোতাম কুড়িয়ে পাই। আমার স্থির বিশ্বাস লাশ টানাটানির সময় রাত্রে সেই বোতামটি খুলে বেরিয়ে চলে আসে, এতটাই খেয়াল করেনি। আমি ওই জামাটাই পরে বাইরে দড়িতে শুকোতে দেখলাম। পরে দেখলাম মনোজোটা কুড়োচ্ছে। এটা 1 নম্বর। 2, কুকুরের ঘাড়ের কাছে রক্তের দাগ, সেটা সূঁচের, সেটা চামড়ায় হাত দিয়ে বুঝতে পারলাম। পরে খুঁজে দেখলাম খাদের ধারে ইঞ্জেকশনের সূঁচ পড়ে আছে। আমার ধারণা লাশ ফেলে দেওয়ার পর সূঁচটা অলিভারের চামড়ায় বিঁধেছিল, সেটা পরে ওর নজরে আসে, তারপর সেটাও পাশের খাদে ফেলে দেয়। আমি পরে যখন পাভেল কাকুর সঙ্গে এখানে আসি, থানার স্যারকে বিষয়টা জানাই। আরও জানাই যে আজ শীঘ্র মনে হচ্ছে চামেলি খুন হবে, তাই পুলিশের সাহায্য চাই। আমি তখনও জানতাম না যে খুড়ো আজই যজ্ঞ করছে, সেটা অরেঞ্জ ভ্যালিতে গিয়ে খবর পাই। সন্ধ্যার পর থানার স্যার আমাকে ফোন করতেই উনি সময় জানতে চাইলেন। আমি বললাম 12টার পর। তারপরই অপরাধীদের ধরা সম্ভব হলো। দারুণ দারুণ, অসাধারণ, মানে এক কথায় স্প্লেন্ডিড বলে উঠলেন পাভেল বাবু। মিকি আর তার মা হাততালি দিয়ে উঠল পিকুর কথা শেষ হতেই। আচ্ছা বলছি, আর 1 রাউন্ড চা খেয়ে উঠবেন নাকি? জিজ্ঞেস করলেন বড়বাবু। না না স্যার, আমাদের ট্রেনে দেরি হয়ে যাবে। আচ্ছা পিকু, রতনবাবু, আপনারা আমাদের সাথে যাবেন তো? স্টেশনে ড্রপ করে দেব। কোনো অসুবিধে নেই, আমাদেরও তো সেই এনজিপি থেকেই ট্রেন। মিনিট 10 মধ্যে কিছু কাগজপত্রে সই সাবুত করে পিকুরা আর মিকির পরিবার বেরিয়ে এলো থানা থেকে। ছোটকা গিরিধারীর হাতে কিছু টাকা তুলে দিয়ে বলল, আমার তেমন অর্থবল নেই, এই সামান্য টাকাটা বেঁচেছে এই ট্যুর থেকে। আমি ব্যাচেলার মানুষ, এটা রেখে আর কি করব বলুন? এটা আপনি রাখুন। শুনুন, মেয়ের ভালো করে দেখাশোনা করবেন। চামেলির ভালো করে চিকিৎসা করান গিরিধারী বাবু। কলকাতায় এলে দরকার হলে আমাদের সাহায্য লাগলে বলবেন আর কি। পিকুরা আধ ঘন্টার মধ্যেই পাহাড়ি উতরাই পথে নেমে আসতে লাগলো পাকতন্ডি পথ ধরে। রাস্তাটা ঘুরে ঘুরে নেমে গেছে। পিকু জালনার বাইরে হাত বাড়িয়ে মিকিকে দেখিয়ে বলল, কি দারুণ একটা হলুদ পাখি, দেখো মিকিদি। ও মা, ওর নাম তো বসন্ত বাউরি। হলুদ পাখি নিয়ে একটা দারুণ গান আছে, তুই শুনেছিস? না, মহাপুরুষরা তো সাধারণ গান শোনেন না। সাধারণ লোকেরা যা দেখতে পায় না, যা শুনতে পায় না, তারা তাই শুনতে পায়, তাই তো পিকু? বলল মিকির মা। ধুর, কি যে বলো। লজ্জায় মাথা নিচু করল পিকু। ইঞ্জেকশনের সূচকে চকমকি পাথর বানিয়ে দিতে পারেন, আরও কত কি করতে পারেন, তারাই জানেন। মহাপুরুষরা আবার খুব সেলফলেস হন তো, কিছুতেই নিজের কৃতিত্ব মানতে চান না। কে পিকু মহারাজ? দূর। পিকুর কথায় গাড়ির সবাই হো হো করে আনন্দে হেসে উঠল একসাথে। বসন্ত বাউরিটা শব্দ করে উড়ে গেল পাহাড়ের খাদের মধ্যে।